প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা মোহাম্মদ শাহেদ হোসেন, আমার বাড়ি নোয়াখালী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় দুইটা ভাই সহ বড় একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা নোয়াখালী শহর থেকে অনেক দূরে কোন এক প্রত্যন্ত গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা আগে ছিলেন একজন প্রবাসী, কিন্তু বেশ খানিক বছর আগে আমার বাবা বাংলাদেশে চলে আসে এবং আসার পরে আমার বাবা আমাদের এলাকাতে কৃষি কাজ করে। বর্তমান বাবার পরিচয়, আমার বাবা একজন কৃষক। আমি দেখতে শুনতে অনেকটা ভালো ছিলাম। ছোটবেলা থেকে আমার চেহারা অনেক বেশি মায়াবী ছিল। এই জন্য আমার পরিবারের মানুষগুলো সিদ্ধান্ত নিল যে আমাকে মাদ্রাসায় পড়াবে। যেহেতু আমি দেখতে অনেক বেশি সুন্দর, তাহলে আমি একদিন অনেক বড় মাপের একজন টাইটেল পাস মাওলানা হব। আমি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করব, দিনের কথা বলবো, দিন প্রচার করব। এই উদ্দেশ্যে আমার পরিবারের মানুষগুলো আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করায় এবং আমাকে কোরআনে হাফেজ বানানোরও তাদের ইচ্ছা ছিল। দেন সেই সুবাদে তারা আমাকে একটা হেফজখানায় ভর্তি করায়। দেখা গেল আমি যখন মাদ্রাসায় ভর্তি হই বা হেফজখানায় ভর্তি হই, ওখানে অনেক বাচ্চাদের সাথে আমি নিজেও থাকি, কিন্তু আমার পড়াশোনার প্রতি না কোনো রকমের আকর্ষণ ছিল না। আমি পড়াশোনা মোটেও করতাম না এবং আমি প্রচণ্ড রকমের দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলাম। এতটাই দুষ্টমি আমি করতাম যে মাদ্রাসায় প্রতিদিন আমি শিক্ষকের হাতে মায়ের খেতাম। আমাকে অনেকভাবে আমার শিক্ষক মারতো। ছোটোবেলা থেকে আমার দিনগুলো এভাবে কাটতে থাকে। কিছুদিন পরে মাদ্রাসা থেকে একদিন আমি পালিয়ে বাড়িতে চলে আসি এবং বাড়িতে আসার পরে বেশ কিছুদিন হুজুর আমাকে নিতে আসে না। অনেকদিন পরে হুজুর যখন আমাকে নিয়ে যাওয়ার জন্য আসে, আমি তখন রাগ করে আমাদের বাড়ি থেকে অনেক দূরে আমার খালার বাড়িতে চলে যাই এবং খালার বাড়িতে গিয়ে আমি খালার বাড়িতে লুকিয়ে থাকি। আমার খালু অনেক চেষ্টা করে আমাকে আমার পরিবারে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি আমার পরিবারে যাই না। পড়াশোনার ভয়ে ওই খালার বাড়িতে আমি থাকতেছি এবং খালার বাড়িতে বেশ আপনার 4-5 মাসের মতো থাকি এবং 4-5 মাস থাকার পরে আমার আব্বা একদিন রাগ করে আমাকে ওই বাড়ি থেকে পুনরায় আবারও নিয়ে আসে। জোর করে আমাকে টেনে হেঁচড়ে নিয়ে আসে এবং সেই বাড়ি থেকে আনার পরে আমাকে পুনরায় আবার এবারের হেফজখানায় না, আমি যেখানে থাকতাম আমাদের এলাকারই এক মাদ্রাসা আমাকে ভর্তি করায়। তো মাদ্রাসায় যখন আমাকে ভর্তি করায়, একইভাবে আমার পড়াশোনার প্রতি কোনো রকমেরই মনোযোগ ছিল না। আমার দাদা দাদি বাবা মা সবাইরই অনেক বেশি স্বপ্ন ছিল, যেহেতু আমি দেখতে শুনতে ভালো ছিলাম, তাহলে আমি একদিন অনেক বড় মাওলানা হব, এই স্বপ্নটাই তাদের মাঝে লালন করে। কিন্তু তাদের ওই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি বিন্দু পরিমাণেরও কোনো চেষ্টা করি না। এরকম করতে করতে যাই হোক একটা পর্যায়ে আমি অনেকটাই বড় হই। আমার বয়স তখন প্রায় 14 থেকে 15 বছরের কাছাকাছি। ওই মুহূর্তে আমি তখন পরীক্ষা দিব, আপনার স্কুলে যেটা এসএসসি বলে, এরকম দাখিল পরীক্ষা দিব এবং দাখিল পরীক্ষা দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। আমি দাখিল পরীক্ষাও দেই। তো আমি জানি না কেন জানি আমি দাখিল পরীক্ষায় 3 সাবজেক্টে ফেল করি। মানে আমার পরীক্ষা কিন্তু খুব ভালো হয়েছিল, অন্য দিনের তুলনায় পরীক্ষা অনেকটাই ভালো হয়েছে, কিন্তু এরপর আমার 3 সাবজেক্টে ফেল আসে এবং ফেল আসার পরে আমার তখন আর পড়াশোনা করতেও ভালো লাগতো না, আমি আর মাদ্রাসায় যাইতাম না। সে সময় আমি আমার আব্বার সাথে কৃষিকাজে লেগে যাই। আব্বার সাথে কৃষিকাজ করি, এখানে ওইখানে কাজ করি এবং এভাবে আমার সময়গুলো কাটতে থাকে। তো পরিশ্রম জিনিসটাও আমি খুব বেশি পারতাম না। আমাকে যখনই পরিশ্রমের কথা বলতো, মাঠে কাজ করতে যেতে বলতো, আমি যেতাম না, মাঠে কাজ করতে যাইতাম না এবং খুবভাবে আমার আব্বার সাথে ঝামেলা করতাম। এভাবে আমার জীবনের আরও কয়েকটা বছর কেটে যায়। আমার বয়স তখন 18 থেকে প্রায় 19 বছরের কাছাকাছি। তো 18-19 বছর হলেও আমি কিন্তু দেখতে অতটা বড়সড় ছিলাম না। এমনি দেখতে অনেক সুন্দর ছিলাম, চেহারা অনেক মায়াবী ছিল। আমি দাড়ি রাখতাম, আমার মুখ ভর্তি দাড়ি ছিল, কিন্তু আমি অতটা লম্বা বা ওরকম বডি টডি অনেকটা ভালো ছিল না, দেখলে অনেকটা পিচ্চি বাচ্চাই মনে হতো। যাই হোক, এরপরে একটা সময় আমার খালু আমাদের বাড়িতে বেড়াইতে আসে। তো আমার খালু আমাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল খালুর বাড়ি, যে বাড়িতে আমি একবার পালাই গেছিলাম ছোটোবেলায়। তো ওই খালু আমাদের বাড়িতে আসে, এসে খালু তখন গোলাপের চাষ করে। ওই সময়টাতে আমার খালুর বাড়ির ওইদিকে গোলাপ চাষ হইতো, চরের ওইদিকে গোলাপ হতো। তো ওরা গোলাপ ক্ষেত করে অনেক টাকা ইনকাম করতো, ওই গোলাপগুলো বিক্রি করতো শহরে, সেটা অনেক বেশি টাকা পাওয়া যেত। তো খালু তখন আমার আম্মুরে বললো, একটা কাজ করেন, শাহিদরা আমার সাথে দিয়ে দেন। আমি ওরা আমার বাড়িতে নিয়ে যাই, আমার তো গোলাপ ফুলগুলো ফুটতেছে, আমার গোলাপ গাছ পাহারা দেওয়ার জন্য একটা মানুষের প্রয়োজন। আমার মা তখন বললো, শাহিদ কি এই কাজ করবে? ও তো কখনো কোনো কাজ করে খায় না এবং আজাইরা খাইতে পছন্দ করে, তা ও কি এরকম কাজ করে খাবে? তো আমার খালু বললো, দিয়ে দেন, আমার সাথে দিয়ে দিলে আমার গোলাপ বাগান পাহারা দিবে, গোলাপ ক্ষেত পাহারা দিবে, তাই ও ভালোই থাকবে। আর ছোটোবেলায় আমি যখন খালুর বাড়িতে গেছিলাম, আমার খালু তখনও গোলাপের চাষ করতো এবং আমার খালু খুব খ্যাতিমান একজন গোলাপ চাষি। তো দেখা গেল যে ওই ছোটোবেলায় না গোলাপ বাগানে যেতে আমার খুব ভালো লাগতো, গোলাপ বাগানের সময় কাটাতে অনেক বেশি মজা লাগতো। তো আমি চিন্তা করলাম যে খালু যেহেতু এরকম করেই বলতেছে, আমি তাহলে খালুর সাথে যাব। মারে আমি নিজেই বললাম যে মা, আমি তাহলে খালুর সাথে চলে যাই এবং খালুর সাথে গিয়ে আমি গোলাপ বাগান পাহারা দেব।
তো আমার আম্মা বললো ঠিক আছে, যেহেতু যাওয়ার এত ইচ্ছা করতেছে তাহলে যা। তো আমি তখন আমার খালুর সাথে খালুর বাড়িতে গেলাম, এবং খালুর বাড়িতে যাওয়ার পরে তখন গোলাপের মাত্র পাপড়িগুলো মানে আপনার কলিটা আসছে, মানে কলিটা আসছে, ফুল ফুটবে। ওই সময় থেকে আমি তখন গোলাপ গাছ পাহারা দিতেছি। বুঝেন তো, গোলাপ ফুলের প্রতি সবসময় ইয়াং বয়সী ছেলেমেয়েদের একটা আকর্ষণ থাকে, তো তারা দিন রাত মিলিয়ে গোলাপ চুরি করে। আর আরো কিছু মানুষ আছে যারা মূলত গোলাপ চুরিই করে, মানে চুরি করে বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করে। এই জন্য গোলাপ গাছ পাহারা দেওয়ার জন্য বা গোলাপের ক্ষেত পাহারা দেওয়ার জন্য খালু আমাকে হায়ার করে নিয়ে যায়। মাস শেষে আমার একটা বেতন নির্ধারণ করে আমাকে ওখানে নিয়ে যায়। তো গোলাপ বাগানের পাশে আমি তখন একটা ঘর বানাই, খালু আমাকে নিজেই ঘরটা বানিয়ে দেয়, আপনার খড়কুটা দিয়ে একটা ঘর বানিয়ে দেয়। তো ওই ঘরের মধ্যে আমি তখন থাকতাম, দিন রাত মিলিয়ে থাকতাম এবং গোলাপ গাছ পাহারা দিতাম। এরকম করতে করতে আপনার অনেকগুলা গোলাপ ফুটছে, মানে অনেকগুলা গোলাপ ফুটছে। ওই সময়টা আমি গোলাপ গাছ পাহারা দিতেছি, আলহামদুলিল্লাহ আমার খালু গোলাপ বিক্রি করবে, একটা মৌসুম আসছে। অ্যান্ড এমন সময় হলো কি, মানে একটা বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, মানে আমি যেখানে আমার যেখানে গোলাপ গাছটা থেকে পাশের একটা গ্রামে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। তো আমি কিন্তু ওই গ্রামে কোনোদিনও যাইতাম না, আমি শুধু খালুর বাড়িতে যাইতাম এবং গোলাপ গাছ এসে পাহারা দিতাম। এছাড়া কোনো গ্রামে বা কোনো বাড়িতে বা কোনো জায়গায় আমার কোনো যাতায়াত ছিল না। তো ওই দিন দেখা গেল যে আপনার মাগরিবের কিছুক্ষণ পরে, মাগরিবের প্রায় কিছুদিন পরে 4-5টা পোলাপান আসছে, মানে ছোট ছোট। ওরা আসার পরে ওরা গোলাপ ছিঁড়তেছে, আমি গিয়ে ধমক দিলাম, তা ওরা মানে গোলাপ ফেলে দিছে হাত থেকে, 2টা গোলাপ ছিঁড়ে হাত থেকে ফেলে দেয়। আমি বললাম যে তোমাদের সাহস হলো কি করে যে আমার গোলাপ ফুল নেওয়ার? পরে আমাদের বলে যে কয়টা গোলাপ দেন না, আমাদের ওখানে বিয়ে তো আজকে, আমাদের গায়ে হলুদ, আমাদের কয়টা গোলাপ দেন। আমি বললাম যে না, গোলাপ ফুল দেওয়া যাবে না। আমি বললাম টাকা লাগবে, একটা গোলাপ নিলে 3 টাকা লাগবে, 3 টাকা করে যদি দাও তাহলে আমি গোলাপ দিব। তো এইগুলো মানে দিবে না, ওর কাছে টাকা নেই। এবং ওরা তখন চলে গেল। চলে যাওয়ার পরে প্রায় আপনার ঘন্টা দেড়েকের পরে আপনার আজানের খুব কাছাকাছি, এশার আজানের খুব কাছাকাছি, এশার আজানের কিছুক্ষণ আগে একটা মেয়ে আসছে, মানে একটা মেয়ে আসছে বোরকা পরা অবস্থায়। বোরকা পরা অবস্থায় এসে আমার বলতেছে গোলাপ দেওয়ার জন্য। তা আমার যখন বলতেছে গোলাপ দেওয়ার জন্য, আমার ভাই খুব রাগ উঠছে। কিছুক্ষণ পর পরে মানুষ আছে গোলাপ নেওয়ার জন্য, কেউ তো আমাকে টাকা দেয় না এবং আমি গোলাপ দিব কেন? আমি বললাম মেয়েটা বোরকা পরা অবস্থায় বকাবো কিন্তু করে বিদায় করেছি। মেয়েটা তখন চলে গেছে, এবং মেয়েটা চলে যাওয়ার পরে তখন আর কেউ আসলো না। রাত্রে ভাই তখন প্রায় 11টার কাছাকাছি, 11টা থেকে প্রায় 11:30টার মতো বাজে। অ্যান্ড ওই মুহূর্তে একটা মেয়ে আসছে ভাই, এত সুন্দর হলুদের জামা পরা, মানে আপনার হলুদের যে অনুষ্ঠান করার সময় যে হলুদ ড্রেসগুলো পরে না, গায়ে হলুদের সময়, এরকম একটা ড্রেস পরা। মেয়েটার খোপাটা অনেক সুন্দর, মানে মাথার চুলগুলো অনেক লম্বা, খোপা করে আছে, এবং দেখতে শুনতে মেয়েটা অসম্ভব রকমের সুন্দর। এবং মেয়েটা আসার পরে আমার কাছে আসছে, ডিরেক্টলি আমার ঘরে আসছে, মানে ঘরে বলতে আমার ওই বাচ্চার কাছে আসছে, এসে আমাকে ডাক দিচ্ছে, ভাই কেউ আসেন ভিতরে? আমি তখন বের হলাম, বের হওয়ার পরে মেয়েটার দিকে তাকাইয়া আমি যেন অন্য কোনো একটা রাজ্যে হারিয়ে গেলাম। এত সুন্দর চেহারার মেয়ে আমি আমার জীবনেও দেখি নাই। অ্যান্ড আমি তখন বললাম যে আপনি এত রাতের বেলায় কে আপনি? বলে আমার নাম হচ্ছে তারা। এরকম করে বলে আমার নাম তারা। আমি বললাম যে ও আচ্ছা, তো এখানে কেন আসছেন? তো বলে ভাইয়া আপনি তো জানেন ওই বাড়িতে আজকে বিয়ে, তো অনেকবার নাকি বাচ্চারা আসছে, আমি আমার এক বোনকে পাঠাইছি, আপনারা নাকি ফুল দেন নাই, আমাদেরকে কয়েকটা ফুল দেবেন। তাই আমি বলি দেখেন এই ফুলের বাগানটা তো আর আমার না, এটা আমার খালুর বাগান, আমি জাস্ট পাহারা দিচ্ছি। অ্যান্ড বললেই তো আমি ফুল দিতে পারবো না, খালু এসে সকালবেলা আমাকে বকা দিবে, তো আপনি যদি টাকা দেন তাহলে আমি ফুল দিতে পারবো। মেয়েটা বলে না ভাই, আমি তো আসলে টাকা নিয়ে আসিনি, আমি তো এমনি আসছিলাম। আচ্ছা ঠিক আছে, যদি না দেন তাহলে চলে যাই। এই বলে মেয়েটা আবার যখন চলে যাচ্ছিল, আমার মাথায় কিন্তু তখন এই জিনিসটা নাই, কিরে রাত্রে তো প্রায় 11টার মতো বাজে, এত রাতের বেলায় গ্রামের একটা মেয়ে কীভাবে এই জায়গায় আসবে? এটা তো একটা চিন্তারও বিষয়, একটা ভয়েরও বিষয়। যখনই আসছে পরে আমি আর কোনো কিছু চিন্তা করলাম না। দেন এসে আমাকে বলতেছে যে আপনি আমাকে একটা গোলাপ ফুল, মানে মেয়েটা তখন চলে যাচ্ছিল, যাওয়ার পরে পিছন থেকে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে ফিরে তাকাইছে, কাছে আসছে, বলে কি ভাইয়া? আমি বলি গোলাপ ফুল সত্যি আপনার লাগবে? বলে হ্যাঁ লাগার জন্যই তো আসছে, আসলে আপনি যদি দেন, মানে ওদের আসলে ফুল আনা হয়নি তো, যাদের বিয়ে তারা একটু মানে গরিব মানুষ, তারা ফুল টুল কিনতে পারে নাই, তো আপনি যদি কয়েকটা ফুল দেন আমরা খুব উপকৃত হব। আর মেয়েটার মুখের দিকে তাকেও না, আমার কাছেও জানি কেমন একটা ভালো লাগা কাজ করতে শুরু করলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বাইরে থেকে ফুল নিলে তো খালু দেখে ফেলবে, যেহেতু চারপাশে খালু দেখে সবসময় এসে, আমি ভেতর থেকে আপনাকে কয়েকটা ফুল ছেড়ে দেয়। বল আচ্ছা ঠিক আছে। তো মেয়েটা একটা প্লাস্টিকের ব্যাগ হাতে করে নিয়ে আসে, আমি মোটামুটি প্লাস্টিকের ব্যাগ পুরে মেয়েটাকে ফুল দিই, অনেকগুলো ফুল দেয়। দেওয়ার পরে ফুলগুলো নিয়ে মেয়ে তখন খুব হাসতে হাসতে চলে যায়। অ্যান্ড আমারও তখন অনেকটা ভালো লাগে মেয়েটাকে ফুলগুলো দেওয়ার পরে। এই মেয়েটাই ফুল নিয়ে চলে গেল। এরপরে এই মেয়েটার কখনো আমার কাছে আসলো না। বিয়ে হয়ে গেল, 5-6 দিন কেটে গেল, কিন্তু মেয়েটার আমার সাথে কখনোই এই জায়গায় আসলো না। বাট এই মেয়েটার প্রতি না আমার একটা অন্যরকম মায়া কাজ করতেছে, একটা ভালো লাগা কাজ করতেছে। এমন করতে করতে ওই মেয়েদের বাড়িটার পাশেই কিছু ছেলেরা বিকেলবেলা খেলা করে, আপনার ওই যে মাঠের মধ্যে শীতকালে যেরকম খেলা করে না,
আপনার এরকম মাঠের মধ্যে খেলা করে জমিতে আর কি, বিলে আপনার বাড়ির পাশে। তো আমি তখন একদিন বিকেলবেলা ওইদিকে হাঁটতে হাঁটতে গেলাম। তো কিছু ছেলে খেলা করতেছে, বাকি কয়েকটা ছেলে বসে আছে, যাদের বয়স একেবারে কম, ছোট বাচ্চা আর কি। পরে আমি বললাম যে এই বাড়ির তারা নামের একটা মেয়ে আছে, চিনো? পিচ্ছিগুলারে বলতেছি। বলে হ্যাঁ চিনবো না কেন, চিনি তো। আমি বলি যাই একটু খবর দিতে পারবা? পিচ্ছিদের বলতেছি। বলে না না যাবো না। পরে আমি এটা গোলাপ দিলাম, যেহেতু গোলাপ ফুল নিয়ে গেছি দুইটা সাথে করে, দুইটা গোলাপ দিলাম, দিয়া বললা যে যাই একটু তারারে বলবা আপনার ওই যে গোলাপ ফুলের ওখানের ছেলেটা ডাকতেছে, কিন্তু কারোর সামনে কিন্তু বলবা না। বলে আচ্ছা ঠিক আছে, কারোর সামনে বলবো না, আমরা এমনিই বলবো। তাই বললাম আচ্ছা ঠিক আছে। তো পিচ্ছি দুইটা পাঠাই দিলাম, এই দুইটা গেছে তারারে বলার জন্য। আমিও এখন ওখানে দাঁড়িয়ে আছি। আমার কিন্তু অনেকটা ভয় কাজ করতেছে যে আল্লাহ না করুক যদি কোনো না কোনোভাবে, ছোট মানুষ তো তারা এত কিছু বোঝে না, এখন যদি কারো না কারোর সামনে বলে দিল বা এলাকার ময়মুরব্বী বা লোকেরা জেনে গেল, যেহেতু এটা আমার জন্য একটা বিন দেশ, এখানে তো আর আমি সবসময় থাকি না, তো হয়তো কেউ এসে আমাকে ধরে ফেলতে পারে বা আমাকে মারতে পারে, এই ভয়টা মনের মাঝে খুব কাজ করতেছে। এরপরও সাহস নিয়ে ওখানে দাঁড়ায় আছে যে ঠিক আছে দেখা যাক কি হয়। এবং কিছুক্ষণ পরে বাচ্চাগুলো আসছে, মানে দুটো ছেলে আসছে, এসে বলতেছে তারা আপু বলছে উনি আসবে না। আমি বললাম কেন? বলে আসবে না বলছে। তো এরপর আমি তখন আবার চলে গেছি, মানে হাইটে হাইটে চলে যাচ্ছে মাঠ থেকে, এবং যেতে যেতে চিন্তা করতেছি মেয়ে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। দেখেন আমার কাছে ওই দিন ফুল নেওয়ার জন্য পারে না আমাকে চুমু দিয়ে বসে, মানে আমার কাছে এতটা ছোট হলো, এত ভয়ে বললো। আর যখন ভাই ফুলগুলো দিয়ে দিলাম, এই মেয়ে আর আমার কথা বলেই না। আমার সাথে একটা বার দেখা করতে আসলে কি হতো? আমি কি তার খুব বেশি ক্ষতি করে ফেলতাম? আমার সাথে একটা বার দেখা করার জন্য আসলো না। আমার বুকের ভিতরেও না অনেকটা কষ্ট জমাট বাঁধা, মানে কষ্ট, মানে আমি পেলাম যে এটা আমার সাথে কেন করলো। তো এসে যাই হোক ঘুমিয়ে গেলাম অনেক রাত, মানে মোটামুটি প্রায়, মানে আমার কাছে যেটা মনে হয়, আমার মানে মোবাইলে যেটা দেখলাম প্রায় 11টা সাড়ে 11টার মতো বাজে। এই মেয়েটা একইভাবে এসে আমাকে ডাকতেছে এবং সেদিন আমাকে নাম ধরে ডাকে। কিন্তু অবাক করা বিষয় কি জানেন? এই মেয়েটার কাছে মনে হয় না যে আমি নাম, আমার নাম আমি কখনো বলছিলাম, মানে মনে হয় যে আমার নাম বলছিলাম, কিন্তু এই মেয়েটা আমার নাম জানলো কি করে এটাও না তখন আমার মাথায় আসলো না। এসে আমাকে বলতেছে শাহিদ ভাই কি ঘুমাইছেন, এটা বলে। একবার বলার পরেই না আমার তখন হঠাৎ চোখটা ছুটে গেল, যদিও আমি কিছুটা তন্দ্রায় ছিলাম। পরে আমি উঠলাম, ওঠার পরে মানে বাসার দিকে বেরোয় দেখি যে মেয়েটা দাঁড়ায় আছে। ভাই মেয়েটার যে এত সুন্দর লাগতো মানে বলে বুঝাতে পারবো না। পরে আমি বললাম যে আপনি এখানে? পরে বলতেছে আপনি নাকি আমাকে বিকেলবেলা ডাকছিলেন। আমি বললাম হ্যাঁ ডাকছিলাম তো বাচ্চাদেরকে দিয়ে, কিন্তু আপনি তো বলছেন আপনি আসবেন না। পরে আমার বলতেছে ভাইয়া আপনার মাথায় কি কোনো বুদ্ধিশুদ্ধি নাই? আপনি যে আমাকে ডাকলেন, এখন দেখা গেল যে আমার পরিবারে তো অনেক মানুষ থাকে এবং এই পিচ্চিগুলো সবার সামনে যায় বলছে, তো সবাই তো মাইন্ড করছে, এই জন্য আমি আসি নাই। আমি তখন বললাম দেখেন অনেক সরি, আমার ভুল হয়ে গেছে, আসলে না আমি বিষয়টা বুঝতে পারি নাই। পরে আমাকে বলা আচ্ছা আমাকে কেন আসতে বলছিলেন? আমি তখন বললাম আমি তো জানি না আসলে আপনাকে কেন আসতে বলছিলাম। পরে আমাকে বলে ভারে এত রাতের বেলা আমাকে, মানে এত বিকেলবেলা আমাকে এত মানুষের সামনে আসতে বলছেন, কেন বলছেন এটা জানেন না? আমি বললাম না আমি না আসলে সত্যি সত্যি জানি না যে আমি আপনাকে কেন আসতে বলছিলাম, কিন্তু বিশ্বাস করেন আমার না আপনাকে দেখতে ইচ্ছে করতেছিল। পরে হাসতেছে, হাসা বলে আপনার একটা পাগল। আমি বলি কিছু না মনে করলে আপনার মোবাইল নাম্বারটা একটু দেওয়া যাবে? বলে আমি তো মোবাইল চালাই না। তাই আমি বললাম আপনাদের ঘরে মোবাইল ফোন আছে? বলে হ্যাঁ ঘরে আছে, কিন্তু ঘরের মোবাইলটা আমি খুব একটা ধরতে পারি না, আমার আব্বা আম্মার কাছেই থাকে, এরা আমাকে ধরতে দেয় না। আমি তখন বললাম আপনি যে এত রাতের বেলা আসছেন আপনার আব্বা আম্মা দেখে নাই? বলে না আমার আব্বা আম্মা দেখে নাই, তারা যে ঘরে ঘুমায় আমি অন্য ঘরে ঘুমাই, আমার দাদির সাথে ঘুমাই। তো আমি বেশিরভাগ সময় আমার একটা বান্ধবীর সাথে গিয়ে রাতের বেলায় ঘুমাই। তো দাদি মনে করছে আমি আমার বান্ধবীর কাছে গেছি, তো এটা মনে করছি এই জন্য আমি আপনার কাছে চলে আসছি। তা আমি তখন বললাম তো এখন যদি আপনি চলে যান তাহলে কোথায় ঘুমাবেন? বলে আমার বান্ধবীকে আমি বলে আসছি। আমি বললাম আপনার বান্ধবীর কাছে যাবেন, ওখানে ঘুমাবেন? বলে হ্যাঁ। তাই আমি বললাম তাহলে আসেন একটু এখানে বসি। তো মেয়েটা আমার পাশে বসলো এবং ভাই তখন আমার কাছে মানে এই জিনিসগুলো খুব অবাক লাগতেছে যে অচেনা অজানা গ্রামের একটা মেয়ে কিভাবে আমার সাথে এত রাতের বেলায় এত দূর থেকে দেখা করতে চলে আসলো। মানে মনের ভিতর কোনো প্রশ্ন জাগলো না, মানে মেয়েটাকে দেখার পরে সব প্রশ্নগুলো যেন আমি নিমেষে হারাই ফেললাম। এত সুন্দর দেখতে পরীর মতো একটা মেয়ে আমার সাথে এসে কথা বলতেছে, এটা তো আমার কাছে একজন স্বর্গীয় সুখের মতো লাগতেছে। মেয়েটার পাশে বসলাম এবং বসে তার সাথে কথা বলতেছি, আমিও খুব ভালোভাবে কথা বলে যাচ্ছি এবং এই মেয়েটা আমার সাথে খুব মজা করে কথা বলতেছে। দুজন দুজনের সাথে কথা বলতে বলতে যেন অন্য কোনো এক রাজ্যে হারিয়ে যায়। ঘড়ির সময় তখন প্রায় রাত আনুমানিক 2টার মতো বেঁচে যায়। রাত যখন 2টো বাজে আমি মেয়েটাকে বলি তারা আপনি যাবেন না? পরে আমাকে বললে হ্যাঁ আমার তো যাওয়া দরকার, আমার বান্ধবী বেশি রাত হলে আবার টেনশন করবে, তাহলে আমি চলে যাই। আমি বললাম না 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 এত রাতের বেলায় আপনি চলে যাবেন এবং এই রাস্তাটা তো অনেক দূর, এখানে যেতে যদি আপনার কোনো সমস্যা হয়, যদি কিছু না মনে করেন আমি কি আপনাকে দিয়ে আসতে পারি? তো আমাকে বলে হ্যাঁ কিছু মনে করবে কেন, চলেন। এই মেয়েটার হাসতে, মানে মেয়েটাকে নিয়ে হাঁটতে হাঁটতে আমি তখন এই মেয়েটার গ্রামের ধার পর্যন্ত গেলাম। তাদের যে গ্রাম আছে
গ্রামের কাছে পর্যন্ত গেলাম, মানে বাড়ির কাছে গেলাম, গিয়ে মেয়েটাকে বললাম, মেয়েটা বলে যে ঠিক আছে আমি তাহলে এখন বাড়ির ভিতরে ঢুকে যাই এবং আপনি আর আইসেন না, কেউ যদি দেখে ফেলে তাহলে সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, আমি আর যাবো না। মেয়েটা তখন বাড়ির মধ্যে ঢুকে গেল এবং বাড়িতে ঢুকে যাওয়ার পরে আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। যখন দেখলাম ঢুকে গেল, আমি তখন চলে আসছি, মানে আমি আমার এখানে চলে আসছি। এবং এরপরে দেখা গেল যে মাঝে মাঝে মেয়েটা আমার সাথে দেখা করার জন্য এখানে আসতো, আমার সাথে দেখা করার জন্য আসতো এবং আমার ফোন নাম্বারটা মেয়েটা নিয়ে গেছে। এবং ফোন নাম্বারটা নিয়ে যাওয়ার পরে মাঝে মাঝে আমাকে কল দিত, আমাকে কল দিত মাঝে মাঝে মোবাইলেও, দিনের বেলায় কথা হতো। আমি বললাম আজকে রাত আসবেন? আমাকে বলে হ্যাঁ আসবো, কিন্তু আমাকে একটা জিনিস শিখিয়ে দেয় যে এই নাম্বারটাতে আপনি নিজে কখনো ফোন দিয়েন না, মানে আপনি নিশ্চয়ই কখনো এই নাম্বারে কল দিয়েন না, কারণ নাম্বারটা তো আমার কাছে থাকে না, নাম্বারটা থাকে আমার আব্বা আম্মার কাছে। এবং আপনি যদি কল দেন তাহলে আমার আব্বা আম্মা রিসিভ করবে এবং তারা আমাকে মারবে, আমি যে আপনাকে নাম্বার দিয়েছি। এই জন্য খবরদার আপনি আমাকে কোনো কল দিয়েন না, যখনই কল দেওয়ার প্রয়োজন হবে আমি নিজেই আপনাকে কল দিব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি কল দেবো না, আমার কল দেওয়ার প্রয়োজনও নাই, যখন আপনার মনে হবে আপনি নিজেই আমাকে কল দিন। এরপরে মাঝে মাঝে দিনের বেলায় কল দিত এবং রাতকে রাত আমার সাথে দেখা করার জন্য আসতো। এইভাবে আমাদের সাথে প্রায় 1 মাস 2 মাস নয় 4 মাসের মতো মেয়েটার সাথে আমার সম্পর্ক হয়, যাকে আমি এতটাই ভালোবাসি, মনে হয় যে পৃথিবীতে আমি কাউকে এত বেশি ভালোবাসতে পারিনি। এখনও যখন তার মানে মুখটা আমার চোখের সামনে আসে আমি না ভাই পাগল হয়ে যাই। অদ্ভুতভাবে রাতের বেলা আমার কাছে আসতো, রাত 2-3টা পর্যন্ত গোলাপ বাগানের পাশে বসে আমরা একজন আরেকজনের মাঝে হারিয়ে যেতাম। মিষ্টি মধুর ওই গোলাপের গন্ধে আমরা দুজনাকে জড়িয়ে ধরে এক মিষ্টি প্রেমের ভালোবাসার অঙ্কন করতাম। মানে এতটাই ভালোভাবে বেসেছিলাম যে পৃথিবীতে আমার মনে হয় আমি এমন করে কাউকে ভালোবাসতে পারি নাই এবং এই জীবনে এরকম করে কাউকে ভালোবাসতে পারবো না। সময়ের পরিবর্তে মেয়েটা একদিন হঠাৎ করে আমাকে বলতেছে যে শাহেদ, আমি তো জানি তুমি আমাকে অনেকটা ভালোবাসো, আমিও তোমাকে অনেকটা ভালোবাসি, কিন্তু আমি না কখনো তোমাকে বিয়ে করতে পারবো না। কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। আমি বললাম যে কেন? বলে আমার একটা চাচাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে ছোটোবেলায়। আমি বললাম মানে কি বলতেছো, তোমার চাচাতো ভাইয়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে? এইটা কি ধরনের কথা? ও বলে হ্যাঁ, আমার চাচাতো ভাইয়ের সাথে ছোটোবেলায় আমার বিয়েটা ঠিক হয়ে আছে। এখন আমার চাচাতো ভাই দেশে আসার সময় হয়েছে, ও দেশে আসবে এবং ও দেশে আসলে না ওর সাথে আমার বিয়ে হয়ে যাবে। আমি বললাম তোমার চাচাতো ভাই কোথায় থাকে? ও বলে সৌদি আরব। বিশ্বাস করবেন না ভাই, কথাটা শোনার পর আমার কাছে মনে হলো যে আমার মাথায় আসমানটা ভেঙে পড়লো, মনের অজান্তে চোখ দুটো জলে ভিজে গেল। আমি না কান্না করতে শুরু করলাম। আমি বললাম যে এটা তুমি কি বলতেছো? আমি তোমাকে এত ভালোবাসি এবং তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, যদি তোমার অন্য কোথাও বিয়ে হয়ে যায়, আমি কি বাঁচবো? তারা তখন আমাকে একই কথা বলতেছে, আপনি যেরকম আমাকে ভালোবাসেন আমিও না আপনাকে অনেক বেশি ভালোবাসি, আমি অন্য কারোর সাথে থাকতে আমার না খুব কষ্ট হবে, আমি না চাই আপনি আমাকে বিয়ে করেন। কিন্তু আপনি কি জানেন আমার পরিবার না কোনোদিনও আপনার কাছে আমাকে বিয়ে দেবে না, কারণ ছোটোবেলা থেকে আমার চাচার সাথে আমার বিয়ে একদম পাকাপোক্ত আছে। আমি শত চেষ্টা করেও আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কিন্তু সত্যি কথা বলতে কি, আপনাকে ছাড়া এই জীবনে বেঁচে থাকতে না আমার বড় কষ্ট হবে। আমি তখন বললাম তারা এরকম করে বলো না, তুমি যদি এরকম করে বলো তাহলে সত্যি আমি না পাগল হয়ে যাব, আমি তোমার কথাগুলো নিতে পারতেছি না। তুমি আমাকে যতটা না ভালোবাসো তারা, আমি তোমাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে হারানোর ব্যথা না তারা সহ্য করতে পারবো না। ও তখন কান্না করতেছে, আমিও তখন কান্না করি। এরপর থেকে দেখা যায় কি জানেন, তারা আর সবসময় আমার সাথে দেখা করতে আসতো না, মাঝে মাঝে আসতো, মাঝে মাঝে দেখা করতো এবং মাঝে মাঝে দেখা করে চলে যেত। আগের মতো আমার প্রতি তার যে টান ভালোবাসা ছিল বা আগের প্রতি যেরকম আমার প্রতি একটা আকর্ষণ, ওই আকর্ষণটাও না অনেক অংশে কমে গেছে, মানে কেমন জানি হয়ে গেছে। এবং আমি ওই নাম্বারটাতে ফোন দিতাম না, ওই মাঝে মাঝে ফোন দিত, আমার সাথে কথা বলতো। এমন করতে করতে বেশ কয়েকটা দিন কেটে গেল, বেশ কয়েকটা দিন বলতে প্রায় আপনার মাসখানেকের মতো কেটে গেছে। এবং মাসখানেকে লাস্টের দিনও আমার সাথে যেদিন দেখা করতে আসে, সেদিন এসে আমাকে বলতেছে যে শাহেদ, আজকেই তোমার সাথে আমার শেষ দেখা, 2 দিন পরে আমার বিয়ে, আমার চাচাতো ভাই চলে আসছে, আর মাত্র 2 দিন আছে, 2 দিন পরে আমার বিয়ে, আমিও তোমার সাথে আসতে পারবো না, তোমার সাথে দেখা করতে পারবো না। মানে সেদিন আমি তাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করেছিলাম যে তারা আমি বাঁচবো না তোমাকে ছাড়া, আমার এত মিষ্টি মধুর ভালোবাসা আমি কী করে ভুলে যাব। ও আমাকে বলে কিছুই করার নাই, আমাকে মাফ করে দিও। আমি ওকে বারবার বলেছিলাম যে আমি তোমার আব্বা আম্মার কাছে যাব, তাদের কাছে বিয়ের প্রস্তাব দিব, তুমি কি বলো? তো আমাকে বলে যে না, প্রয়োজন নেই। ওই সময় কিন্তু আমার খালুর যে গোলাপ বাগান ছিল, গোলাপের ফুল কিন্তু বিক্রি করা হয়ে গেছে এবং গাছগুলোর মধ্যে নতুন ফুল আসবে, এই জন্য আমি পাহারা দিচ্ছিলাম, মানে পানি টানি দিচ্ছিলাম গোলাপ বাগান পরিচর্যা করতেছিলাম যে নতুন ফুল আসবে, নতুন কলি আসবে, এটার জন্য। অ্যান্ড ফুল কিন্তু এক দফা বিক্রি হয়ে গেছে। এবার আমি কান্না করতেছি এবং ও বললো যে 2 দিন পরে ওর বিয়ে। এর পরের দিনে হলো কি, আমি আর নিতে পারলাম না, আমার সকালবেলা এত ওর কথা মনে পড়তেছে। আমি তখন খালামার বাড়িতে,
মানে এত মনে পড়তেছে, আমি হঠাৎ করে কি করলাম, একটা চাকু দিয়ে আমার হাতটা কেটে ফেললাম, মানে আমার খালাম্মার সামনে। খালাম্মা দেখছে, দেখে খালাম্মা বলতেছে কি রে, এটা কি হলো, এ হাত কাটলে কেন? আমি তখন কিছু বলি না, কান্না করতেছি। আমার খালাম্মা কিন্তু আমাকে অনেক ভালোবাসতো, মানে আমার খালাম্মার কোনো ছেলে মেয়ে ছিল না, তো এই জন্য খালাম্মা আমাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। এবং হাত হাত যখন আমি কেটে ফেলি, খালাম্মা কান্না করে দিছে যে শাহেদ হাত কেন কাটলে, কি হয়েছে? আমি কিছু বলি না, আমি কান্না করতেছি। খালাম্মা বলে আচ্ছা বল কি হয়েছে। একটা পর্যায়ে খালু আসছে, এবং খালু মনে হয় বাইরে ছিল, খালু আসছে, এসে খালাম্মারে বলতেছে কি হয়েছে, বলে শাহেদ না হঠাৎ করে হাত কেটে ফেলছে। তো আমি তো ছোট মানুষটা, আমার 18-19 বছর আমার বয়স, আমি তো ছোট না, অনেক বড়। খালু তখন আসছে, এসে বলে কি বেটা কি হয়েছে, হাত কাটলা কেন? আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি, খালাম্মা তখন আমার ঘরের মধ্যে ঢুকাইলো। মানে আমার ভিতরে যে কিছু একটা চলতেছে, বা আমি যে মানসিকভাবে অনেকটা কষ্টে আছি, এটা আমার খালাম্মা বুঝতে পারছে, মানে পরিপূর্ণভাবে এটা বুঝতে পারছে। বুঝতে পারার পরে আমারে বলতেছে তুই ভিতরে আয়। আমাকে ঘরের ভিতরে ডাইকে নিল, ডাইকে নিয়ে ঘরের দরজা লাগাই দিল, দিয়ে বলতেছে শাহেদ আমার কাছে বলতো, আমার কাছে বলতো কি হয়েছে। আমার খালাম্মা আমার কিছু হয় না, আমার ভালো লাগতেছে না। বলে তুই কি বাড়ি যাবি? আমি বললাম না বাড়ি যাবো না। তা হাত কাটলি কেন? এরকম কান্না করতে গেলে আমি খালাম্মার কাছে বলছে খালাম্মা এমন এমন ঘটনা, তারা নামের একটা মেয়ের সাথে আমার প্রেম হয়েছে, অমুক গ্রামে মেয়ের বাড়ি, তো মেয়ের চাচাতো ভাইয়ের সাথে মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে। এখন দেখা গেল যে মেয়েটার সাথে আমার অনেক মাস ধরে সম্পর্ক, মেয়েটার আমার কাছে আসবে না, আমাকে বলে দিছে আমাদের সম্পর্ক গতকালকে রাতে ব্রেকআপ হয়ে গেছে, মানে মানে আমাদের সম্পর্কটা শেষ, আর আমার কাছে আসবে না, 2 দিন পরে ওর চাচাতো ভাইয়ের সাথে ওর বিয়ে। আমার খালাম্মা তখন বলতেছে তুই এটা আমাকে আগে বললি না কেন, আগে কেন বললি না? আমি তখন নিচের দিকে তাকিয়ে আসতে কিছু বলি না। এবং খালাম্মা তখন খালুরই বিষয়টা জানালো। জানানোর পরে খালু তখন মেয়ের পরিবারে গেল, মানে মেয়ের পরিবারে গেল বলতে, খালু প্রথমে খালারে বললো যে ঠিক আছে আমি মেয়ের পরিবারের সাথে কথা বলে দেখি। এবং খালু তখন মেয়ের পরিবারের সাথে কথা বললো, এবং কথাবার্তা বলার পরে খালু তখন আসছে মেয়ের পরিবারের সাথে কথাবার্তা বলে। অ্যান্ড আয়শা বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, অমুক গ্রামের তারা নামের একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে মেয়ের চাচাতো ভাইয়ের সাথে, এইটা ঠিক আছে, কিন্তু তোমার মানে বোনের ছেলে এরকম একটা মেয়েরে কিভাবে পছন্দ করলো? এই মেয়েটা তো দেখতে একেবারেই সুন্দর না, একেবারে বিশ্রী চেহারা, এবং চেহারার মধ্যে খুব বেশি একটা মায়া নাই। মেয়েটার দাঁতগুলো উঁচা, তার চাচাতো ভাইয়ের কাছে তাকে বিয়ে দিচ্ছে বরং যৌতুক দিয়ে। মেয়ের বাবা নাকি মেয়ের চাচার নামে অনেক জায়গা সম্পত্তি লিখে দিবে, এবং চাচার নামে জায়গা সম্পত্তি লিখে দিয়ে তারপরে চাচাতো ভাইয়ের কাছে মেয়ের বিয়ে দেবে। তা এই মেয়েটা তো দেখতে সুন্দর না, এরকম একটা মেয়েরে তোমার বোনের ছেলে কেমনে পছন্দ করলো? এই কথা আমার খালু আমার খালাম্মাকে বলতেছে। খালাম্মা আমাকে এটা বলার পর আমি বলি খালাম্মা এই পৃথিবীতে আমার দৃষ্টিতে, মানে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী হচ্ছে এই মেয়েটা, তারার মতো সুন্দরী কোনো মেয়ে হতেই পারে না। এবার আমার খালাম্মাকে বললো যে ওই কি আসলে মেয়েরে পছন্দ করে? মেয়ের কিন্তু 2 দিন পরে ওরা পারিবারিকভাবে এজেসারা করে ফেলবে, মানে ওই ছেলের কাছে এজেসারা করাবে। কিন্তু মেয়ের বাপে আমার সাথে কথা বলছে, যদি কোনো ছেলে তার মেয়ের যৌতুক ছাড়া মেয়েরে বিয়ে করতে চায়, মানে তোমার বোনের ছেলে যদি যৌতুক ছাড়া মেয়েটাকে বিয়ে করে, তাহলে মেয়ের বাবা বলছে তারা মেয়েটাকে তার কাছে বিয়ে দেবে, মানে এই ছেলের কাছে বিয়ে দেবে। এটা খালাম্মা যখন বলছে, আমি তখন খালুরে বললাম যে খালু আপনার পায়ে ধরে বলতেছি আমার কোনো যৌতুকের প্রয়োজন, আমি তারারে পছন্দ করি, আমি তারারে দেখতে যাব, আপনি আমার তারারে দেখান। পরে খালু বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে বিকেলে যাবো মেয়েরে দেখার জন্য, কিন্তু মেয়ের বাড়িতে তো হবে না, মেয়ের পাশের বাড়িতে আমাদেরকে নিয়ে যাবে, ওখানে আমরা মেয়ে দেখবো। কিন্তু খবরদার, যেহেতু মেয়েটার বিয়ে মোটামুটি ঠিক হয়ে আছে, তাইলে এটা নিয়ে খুব বেশি কথা কারোর সাথে বলো না। আমি না খালু, আমি কারোর সাথে কথা বলবো না। এই দিনে বিকেলবেলা তখন খালু আমাকে মেয়ে দেখার জন্য নিয়ে গেল। পাশের বাড়ির ভিতরে যখন আমাকে মেয়ে দেখাতে নিয়ে গেল ভাই, আমি মেয়ের দিকে তাকে অবাক হয়ে গেলাম। আমি যে তারাকে দেখলাম এটা তো সেই তারা না। ওই তারা দেখতে অনেকটা লম্বা ছিল, ফর্সা ছিল, সুন্দর ছিল, রেশমি কালো চুল ছিল, এত মায়াবী চেহারা ছিল, কিন্তু এইটা তো এই তারা না। আমি তখন আমার খালারে বললাম যে খালা এটা কে? বলে এই মেয়ের কথাই তো বলছিলাম। আমি তখন বললাম খালা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এইগুলো তোমরা আমার কারে দেখাইতে আনছো? কাকে দেখাইতে আসছো আমাকে? এই মেয়ে তো সেই মেয়ে না। আমার খালা বলে কি রে তুই কি পাগল হয়ে গেলি? কি শুরু করছিস এগুলো? তোর খালুরে মানুষের কাছে ছোট করবি? আমি তখন বলি খালা আপনার সাথে আমার কথা আছে, আপনি একটু এখান থেকে উঠে আসেন। পরে খালার আমি ওখান থেকে উঠলাম, উঠে ডাক দিয়ে বলতেছি খালা আমি যে তারাকে দেখেছি এই তারা তো এই মেয়ে না। পরে খালা আমাকে বলে তোর কাছে তারার কোনো ছবি আছে? আমি বললাম না আমার কাছে কোনো ছবি নাই, কিন্তু তারা অনেক সুন্দর, অনেক লম্বা, অনেক মায়াবী চেহারা। আমার খালা বলে তোর খালু তো আগেই বলছিল যে এই মেয়েটা দেখতে সুন্দর না, এই মেয়েটার চেহারা মায়াবী না, এই মেয়েটার চেহারা কুৎসিত। আমি বললাম যে আমার খালু বলছে এটা, বাট আমি মনে করছিলাম যে খালুর চোখে মেয়েটাকে এরকম লাগছে, বাট আমার চোখে তো মেয়েটা সুন্দরী। তাহলে কি আমার খালা বলে তাহলে কি তুই এই মেয়ের কথা বলিস না? আমি বললাম না খালা আমি এই মেয়ের কথা বলি না, এই মেয়েকে তো আমি চিনি না। আমার খালা তখন কি করলো, খালুর ইশারা দিল।
খালু তখন অনেক মন খারাপ করলো, মন খারাপ করে বাড়ি থেকে চলে আসছে। যাক মেয়ের বাবার কাছে পাঠিয়ে দিয়েছে। এবং ওরা অনেক গরিব, এই তারা নামের মেয়েটা অনেকটা গরিব। পরে বাড়িতে আসার পরে বাড়িতে আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। মাগরিবের পরে খালু খুব খারাপ ব্যবহার করতেছে খালাম্মার সাথে, যে হ্যাঁ তোর বোনের ছেলে আমাকে মানুষের কাছে অপমান করে, এই মেয়ের বিয়ে ঠিক, বিয়ের কথাবার্তা পাকাপোক্ত হয়ে আছে, এরপরে তোর বোনের ছেলে বলে মেয়েরে পছন্দ করে, যার জন্য আমি মেয়ের বাপেরে মেয়েরে ঢাইকে আনলাম, মেয়েরে দেখাইলাম, এখন বলে এই মেয়ে সেই মেয়ে না। এই গ্রামে তারা নামের আর কোনো মেয়ে নাই এবং কারো বিয়েও ঠিক হয় নাই। তোর ভাইস্তা মানে তোর বোনের ছেলে যার কথা বলছে এটা একমাত্র এই তারাই হবে। আমার খালা তখন আমাকে বলে, কি রে তুই কি পাগল হয়ে গেলি, এগুলো কি শুরু করলি? খালাম্মার কাছে এবার সত্যি কথা বলতো। আমি বললাম, খালাম্মা তুমি আমার কথা বিশ্বাস করো, আমি যে তারার কথা বলেছি এটা সেই তারা না। আমার খালা বলে, এটা যদি সেই তারা না হয় তাহলে এই তারার বিয়ে হয়ে গেলে তোর তো কোনো সমস্যা নাই। আমি বললাম, আরে আমার সমস্যা থাকবে কোত্থেকে, এই মেয়ের সাথে তো আমি চিনিই না, এই সাথে আমার কি। পরে এই মেয়ের বিয়ে যেদিন হওয়ার কথা ওই দিনে মেয়ের বিয়ে হয়ে গেল। কিন্তু আমার মনের ভিতরে তখন বারবার প্রশ্ন জাগলো, তাহলে এটা কোন তারা, যে তারা রাতের ওই গুটগুটে অন্ধকারে আকাশ থেকে আমার কাছে নেমে আসতো এবং গোলাপ ফুলের বাগানের পাশে বসে আমার কাঁধে মাথা রেখে মিষ্টি প্রেমের ভালোবাসার গল্প করতো। তাহলে এই তারার পরিচয় কি? আজ আমি যে তারাকে দেখতে পাচ্ছি এটা আমার সেই তারা না, তাহলে আমার তারা কোথায়? মনের মধ্যে তখন বারবার এই প্রশ্নটা জাগতে থাকে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, আমি কোনোদিনও তারার কাছ থেকে তার কোনো ছবি চাইনি, তার কোনো ছবি নেই। শুধুমাত্র মোবাইল ফোনে মাঝে মাঝে তার সাথে আমার কথা হতো। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমার খালু যখন আমাকে এটা বলে, আমি ওই তারার নাম্বারে কল করি, তারা মোবাইলে কল করি, এবং কল করার পরে এই নাম্বারটা আমি বন্ধ পাই। এবং অনেককে আমি জিজ্ঞেস করি যে নাম্বারটা কার, ওই গ্রামের মানে তারাদের গ্রামের, কিন্তু কেউই নাম্বারটা চিনতে পারে না। সবাই বলে এই নাম্বার কার, কেউ বলতে পারে না, এই নাম্বারটা কার, কেউ বলতে পারে না, সবাই এরকম করে করে বলে। যাই হোক, এভাবে বলার পরে তার মাঝে হলো কি, আমি বারবার ধরেন আপনার ওই বাগানে যাচ্ছি বা হচ্ছে ওই গ্রামের বিভিন্ন মানুষদেরকে জিজ্ঞেস করি যে একটা গ্রামে তো একটা মেয়ের নাম থাকলে তো অনেকেই জানবে না। আপনার এই যেমন এই গ্রামে কয়েকটা যুবতী মেয়ে আছে, এটা তো প্রায় সবাই জানে। তা ওই গ্রামে অনেক মানুষকে আমি জিজ্ঞেস করি যে তারা নামের কোনো মেয়ে আছে কিনা, এবং যার কথা আমি জিজ্ঞেস করি তখন সবাই একটা কথাই বলে, তারা হচ্ছে ওই মেয়েটা। তো এখন আমার মনে প্রশ্ন জাগতেছে এইটা, যে তারা যদি ওই না হবে, মানে এটাই যদি আমার তারা না হবে, তাহলে ও কেন আমাকে আইসা বলল আমার চাচাতো ভাই বিদেশ থেকে আসবে, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, ওর সাথে আমার বিয়ে হবে, এই কথাগুলো কেন বলল? এবং একইভাবে বাস্তবতা তো আমি সব একই দেখতেছি, কিন্তু তারা চেহারার সাথে এই মেয়েটার চেহারার মিল নেই কেন? তাহলে ওই তারাকে আর এই তারাকে কোনো কিছুই তখন বুঝতে পারতেছিলাম না। মাথা তখন পুরো ঘোলাই গেল, এটা কি হলো? এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল। পুনরায় আবারও আমার খালুর ওই গোলাপ গাছে পাপড়ি আসতে শুরু হলো, মানে কলি আসতে শুরু হলো। এবং ফুলের কলি যখন করতেছিল, একদিন রাতের বেলায় আমি শুয়ে আছি, এবং শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে তারার ওই কণ্ঠে, মানে যে তারার কথা আমি ভালোবাসি যে তারাকে, ওই তারার কণ্ঠে কেউ এসে আমাকে ডাক দিল। এবং ডাক দেওয়ার পরে আমি তখন ওখান থেকে বের হলাম। বের হওয়ার পরে দেখতেছি বাইরে কেউ নাই, মানে কাউকে দেখতে পাচ্ছি না। এদিকে তাকাচ্ছি, ওইদিকে তাকাচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি না। আমি আবার শুয়ে গেলাম, এবং শুয়ে যাওয়ার পরে পরের দিন হলো কি, একইভাবে পরের রাতে আমাকে আবারও ডাকলো। আবারও ডাকার পরে আমি আবারও বের হলাম। বের হওয়ার পরে আমি দেখতেছি একটা কালো বিড়াল, একেবারে কালো নিষ্কালো একটা বিড়াল আমাকে কামড় দেওয়ার জন্য ধেয়ে আসতেছে, মানে আমাকে কামড় দেবে। এরকমটা কেন? আমি তখন ওই দিন একটু ভয় পাইছি, মানে এতদিন পর্যন্ত কিন্তু ওখানে কোনোদিন ভয় পাই নাই, বাট ওই কালো বিড়ালটা আমার উপরে যখন কামড়াতে আসলো আমাকে, এইটা ভাই আমার ভিতরে একটু ভয় লাগাই দিয়েছে। অ্যান্ড এরপরে আমি আমার খালার কাছে বিষয়টা জানাইলাম। পরের দিন জানানোর পরে খালা আমারে বললো যে না, এটা তো মনে হয় ভালো কিছু হবে না। এরপরে খালা কী করলো, তার পাশের গ্রামের একজন মহিলার কাছ থেকে আমার একটা তাবিজ এনে দিল। অ্যান্ড তাবিজ এনে দেওয়ার পরে আমাকে আর রাতের বেলা ও ডাকেও না, আমি ওরে আর দেখিও না, মানে রাতের বেলায় ডাকে না, আমি দেখিও না, মানে কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছিলাম আর কি। পরে আমার ভিতর মনে হলো যে এই তারা যেই হোক, আমি তোকে ভালোবাসি, হয়তো তাবিজের কারণে ও আমার কাছে আসতে পারে না। আমি তখন ইচ্ছে করে আমার হাতের তাবিজটা খুলে ফেললাম। অ্যান্ড হাতের তাবিজটা যেদিন খুললাম ওই দিনে আমাকে আবারও ডাকছে রাতের বেলায়। ডাকতেছে যে শাহেদ, ও শাহেদ, দুইবার ডাক দিল। ডাক দেওয়ার পরে আমি তখন উঠলাম, উঠে আমি আমার ওই বাঁচাই থেকে নামলাম। নামার পরে আমি কি দেখলাম ভাই জানেন? মানে অবাক করা বিষয়, একটা এত সুন্দর গরু, মানে একেবারে রুষ্টপুষ্ট টাইপের একটা গরু, মানে আপনার ওই যে আপনারা অনেকেই দেখবেন যে বাজারে গরু যখন ঈদের সময় বিক্রি করতে নেওয়া হয় না, গরুর একটা মালা পরাই দেওয়া হয়। অনেক সময় আগের দিনে দুলারা যখন বিয়ে করতে যাইতো, ওই দুলার যে মালাটা, এরকম একটা মালা পরানো আছে। এবং আমি এটা দেখে মানে ভয় পেয়ে গেছি, অনেকটা ভয় পাইছি। এবং ও তখন আমার ডাকে, মানে ওই গরুটার কাছ থেকে আমাকে ডাকতেছে। মানে আমি তখন গরুর কাছাকাছি গেলাম, যাওয়ার পরে সে জায়গায় আমি অজ্ঞান হয়ে গেছি।
অজ্ঞান হয়ে গেছি এবং অজ্ঞান হয়ে গেছে, আমার আর জ্ঞান আসে নাই। পরে সকালবেলা যখন মাঠে মানুষ কাজ করতে গেল, তারা আমার এই অজ্ঞান অবস্থা এখানে পাইছে এবং পাওয়ার পরে আমার খালাম্মার কাছে তখন আমাকে নিয়ে যায়, মানে খালুর বাড়িতে নিয়ে গেলাম। পরে আমি তখন একটু পাগল পাগল টাইপের হয়ে গেলাম। আমার খালু মানে আমার খালু তখন বিষয়টা পরিপূর্ণভাবে বুঝে গেল যে এরকম কিছু একটা হয়েছে। পরে আমার আব্বারে খবর দিল, আমার বড় ভাইদেরকে খবর দিল, তারা তখন আসছে। আসার পরে আমার খালু তখন বিষয়টা তাদেরকে কিছুটা জানাইলো, যে পুরোপুরি বলে নাই, জাস্ট এরকমভাবে বললো যে এই কিছু ঘটতেছে ওর সাথে। পরে আমার বড় ভাই আর আমার আব্বা আমাকে বাড়িতে নিয়ে আসলো। অ্যান্ড বাড়িতে আসার পরও না আমি মানসিকভাবে একটু প্রতিবন্ধী টাইপের হয়ে গেছি। মানে এই তারাকে যে তারাকে আমি ভালোবেসেছি, যার সাথে আমি দিনের পর দিন কাটিয়েছি, আমার ওই তারার কথা যখনই মনে হয় ভাই, মনের অজান্তে আমার চোখ থেকে পানি বেরিয়ে যায়। জোরে আমি এত ভালোবাসছি, ওর সাথে আমার এত মধুর সম্পর্ক ছিল এবং দুজনের মাঝে এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল, কোথায় হারায় গেল। এবং এরই মাঝে আমি বেশ কয়েকবার ওই তারারে দেখতে গেছিলাম। মানে ওই গ্রামের যে সত্যিকার অর্থে যে তারা মেয়েটা আছে, যার বিয়ে হয়েছে, ওই মেয়েটার আমি দেখতাম মাঝে মাঝে। তো ওর দিকে আমার তাকাইতে ইচ্ছে হইতো না, আর এই তো সেই মেয়ে না, আমি যে তারাকে খুঁজতেছি, তো সেই তারা না। মানে এরকম করে অনেকগুলো দিন কেটে গেল, অনেকগুলো দিন বলতে প্রায় 2-2.5 বছরের মতো কাটছে। এরই মাঝে আমার পরিবার আমাকে বিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করছে। আমার আব্বা আম্মা বা ভাইরা মিলে ভাবলো বিয়ের সাথে করে ফেললে হয়তো আমার মাথা থেকে এই ধরনের জিনিসগুলো চলে যাবে, এই জন্য তারা আমাকে বিয়ে করাবে। বিভিন্ন জায়গায় বিয়ে করানোর জন্য প্রেশার দিচ্ছে, বাট আমি বিয়ে করি নাই। বিয়ে আমি করবোই না। বারবার তারা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তুই বিয়ে করে ফেল। আমি তখন আর বিয়ে করলাম না। বিয়ে না করার পরে এভাবে 2-2.5 মাস কেটে গেল। 2-2.5 মাস কেটে যাওয়ার পরে আমি তখন আবার চাকরি খুঁজতেছি, কারণ আমাদের পারিবারিক অবস্থা তো খুব একটা ভালো না। মানে অভাবের সংসার, ভাইরাও কাজ করে, বোনদের বিয়ে হয়ে গেছে, এবং যেহেতু অভাবের সংসার, তো চলাফেরা করতে পারি না, চলতে পারি না। এই জন্য আমি তখন আবারও কাজের সন্ধানে খুঁজতে বেরোলাম, যে কোথাও একটা কাজ পাওয়া যায় কিনা, কোনোভাবে একটা চাকরির সন্ধান পাওয়া যায় কিনা, আমি চাকরি করব। আবারও চাকরি খুঁজতেছি। এইভাবে চাকরি খোঁজাখুঁজি করতে করতে একটা হসপিটালে চাকরি পেয়েছি। ওই সময় কিন্তু আমার ওই তারা বা তারার কোনো স্মৃতি বা এসব কোনো কিছু কিন্তু আমার মনে নাই। আমি কিন্তু সব কিছুই ভুলে গেছি এবং ভুলে গিয়ে অনেকটা ভালো হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি। দেন আমি তখন আবারও চাকরি খুঁজতেছি যে কোথায় চাকরি পাওয়া যায়। এমন করতে করতে একটা হসপিটালে চাকরি পাইছিলাম। আপনার হসপিটালে নাইট গার্ডের একটা চাকরি পাই, এবং আমাদের এলাকায় আরও 2জন লোক কাজ করে ওইখানে, ওদের মাধ্যমে। তো ওরা যে হসপিটালে চাকরি করে, ওই হসপিটাল না, ওইটার থেকে বড় একটা হসপিটাল, এবং ওই হসপিটালে আমি তখন চাকরি পাই। এবং চাকরি পাওয়ার পরে আমি তখন যাই, যেটা আমি দেখতে শুনতে অনেক ভালো ছিলাম, বাট অনেক লম্বা না। তো যিনি আমাকে চাকরি দেবেন আর কি, উনি বলে যে নাইট গার্ডের তো একটু লম্বা টম্বা দরকার ছিল, তা বডি টডি একটু ভালো দরকার ছিল, তোমার তো আসলে এরকম চেহারাও না, বা তোমার স্বাস্থ্য অতটা ভালো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু আসছে আমাদের লোক দরকার হসপিটালে, তাহলে নিয়ে নিলাম। এরপর আমাকে ওই হসপিটালে তখন চাকরি দেওয়া হলো। যেহেতু এটা একটা সরকারি হসপিটালে ছিল, পরে আমাকে ওখানে চাকরি দিয়েছে। দেওয়ার পরে আমি তখন ওখানে চাকরি করতেছি। রাত্রেবেলা আমার ডিউটি অলওয়েজ, আমার নাইট ডিউটি। আমরা 6 জন ছিলাম, আমাদের 6 জনের অলওয়েজ নাইট, মানে প্রত্যেক দিন আমাদের নাইট করা লাগতো। এবং যারা ডেতে আছে তারা ডে করতো, ডেতে যারা করতো তারা সরকারি, আর আমরা যারা নাইটে করতাম তারা হচ্ছে আমরা বেসরকারি। এরকম আমরা তখন এভাবে ডিউটি করতেছি। মাঝে মাঝে ধরনের অনেক রুগী আসতেছে, বিভিন্ন রুগী দেখতেছি, অনেক রুগীদের সাথে অনেক তার পরিবার আসতেছে, এরকমভাবে চলতেছে। এইভাবে অনেকগুলো মাস নয়, লাইক 1 থেকে 1.5 বছরের মতো কেটে যায়। অ্যান্ড 1-1.5 বছর পরে আমার পরিবার থেকে তখন আবারও পুনরায় সে বিয়ের চাপ, আমাকে বিয়ে করাই দিবে, আমাকে এভাবে অবিবাহিত রাখবে না, আমি টাকা পয়সা শহরে থাকলে নষ্ট করে ফেলবো। ভাইয়ের এরকম সিদ্ধান্ত করে তখন আমার বিয়ে ঠিক হলো। এবং বিয়ে ঠিক হলো আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হলো। এই মেয়েটার নাম ছিল কুলসুম আক্তার। তো কুলসুম আক্তার মেয়েটাকে আমাকে দেখাইলো, আমি দেখলাম এবং দেখি শুনে মেয়েটার আমার ভালো লাগলো। ওর চেহারা টেহারা সব কিছু ঠিক আছে, অনেক চেহারাই ঠিক, আমি এই মেয়েটাকে বিয়ে করবো। অ্যান্ড বিয়ের কথাবার্তা মোটামুটি ফাইনাল হলো। এবং ফাইনাল হওয়ার পরে তখন আমি আমাদের যিনি আছে আর কি, আমাদের গার্ডের যে অফিসার, স্যারের আমি তখন জানালাম যে স্যার এমন ঘটনা, আমি তো বিয়ে করবো, আমার ছুটি লাগবে। তো স্যার তখন, আমি স্যারকে ডেটটা বললাম, আমার বিয়ে ছিল 15 তারিখে আমার বিয়ের কথাবার্তা হয়েছে। তো আমি চলে যাব হচ্ছে 10 তারিখে আমি ছুটিতে চলে যাব, আসবো 20 তারিখে, মানে টোটালি 10টা দিন আমি আমার বিয়ের বাবদ ছুটি কাটাবো। এই কথা বলে স্যারের সাথে আমার কথা হইলো। 8 তারিখে স্যার আমাকে বললো যে ঠিক আছে, তুমি 10 তারিখ ডিউটি করে 11 তারিখ সকালবেলা চলে যাবা, এরপরে তুমি 20 তারিখে এসে জয়েন করবা। তা আমি তখন 8 তারিখে, আপনার 9 তারিখে ডিউটি করতেছি, 10 তারিখে ডিউটি করতেছি রাতের বেলায়। তো রাতের বেলায় ডিউটি করতে করতে শেষ রাতের দিকে, আপনার প্রায় রাত্রে তখন আনুমানিক 12টা 1টা কি 2টার মতো বাজে। ওই সময়তে হঠাৎ করে আমাদের যিনি ডিউটিরত ডাক্তার ছিল, তিনি আমাকে ডাকলো। আমাকে ডেকে বলতেছে যে শাহিদ একটু এদিকে আসো, ডাকছে। অ্যান্ড এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ওই দিন আমার ডিউটিটা ছিল মর্গের সামনে, মানে মর্গের ওদিকে আমার ডিউটিটা ছিল। লাশ কাটার যে ঘর হয় না, ওই লাশ কাটার ঘরে আমার ডিউটিটা ছিল, ওই মর্গের দিকে। পরে স্যার আমাকে ডাকলো, ডাকার পর আমি তখন গেলাম। যাওয়ার পরে স্যার বলতেছে তোমাদেরকে ডোম আছে,
মানে যিনি হচ্ছে লাশ কাটবে উনি আছে কিনা। আমি তখন বললাম যে না উনি তো নাই স্যার, উনি তো সকালবেলা আসবে। পরে আমরা বলে লাশটা নিয়ে লাশ কাটা ঘরে রাখো, এটা হচ্ছে আত্মহত্যা করা একটা লাশ। মুখটা তখন ঢাকা ছিল, আমাকে বলে যেটা আত্মহত্যা করা লাশ, এটাকে নিয়ে আনছো। লাশের পাশে 4জন মানুষ ছিল, 3টা মেয়ে মানে 3টা মহিলা একটা পুরুষ। তো ওনারা কান্না করতেছে, ওইখানে লাশটা নিয়ে কান্না করতেছে। পরে আমি বললাম কিভাবে মারা গেছে, মারা গেল কিভাবে? তারা বলে এই মেয়েটা নাকি একটা প্রেম ছিল, কোন একটা বিবাহিত ছেলেরে ভালোবাসছিল এবং ভালোবাসার পরে ওই বিবাহিত ছেলে মেয়েটাকে ছেড়ে দিছে বা মেয়েটার সাথে প্রতারণা করছে, প্রতারণা করার কারণে মেয়েটা নিতে পারেনি, আত্মহত্যা করে মারা গেছে। তো আত্মহত্যা যেহেতু করছে এবং হসপিটালে নিয়ে আসছে, ডাক্তার এটাকে মৃত বলে ঘোষণা করছে, যেটা মারা গেছে, এবং তিনি ডেথ সার্টিফিকেট দিয়ে দিল। এখন আমি লাশ কাটবো, মানে আমি লাশ কাটবো বলতে লাশ কাটা ঘরে নিয়ে যাবো, ওখানে লাশ কাটা হবে, ওইখানে তো কেউ নেই। পরে আমি চিন্তা করলাম যে কী করা যায়, তারা ওখানে বসে বসে কান্না করতেছে। তো আমি বললাম একটা কাজ করেন, লাশ কাটা ঘরের সামনে ওইখানে জায়গা আছে, ওইখানে লাশটা রেখে যান, লাশটা ওখানে রেখে যান। আপনারা যদি থাকেন ওইখানেই থাকেন, কারণ আমি তো আর এখানে থাকতে পারবো না, আমার ডিউটি এই জায়গা না, আমার ডিউটি লাশ কাটা ঘরের সামনে, তো আমাকে সেখানে ডিউটি করতে হবে, ওইদিকে আমি যাব। তারা তখনই লাশটাকে নিয়ে আমার সাথে সাথে আসতেছে, লাশটাকে নিয়ে সাথে সাথে আস্তে আস্তে এই মানুষগুলো না আমার কাছে কেমন যেন একটু ভয়ঙ্কর মনে হয়েছিল। এই মানুষগুলোর চেহারা টেহারা বা সব কিছু আচার আচরণ মানে কেমন জানি একটু স্বাভাবিক বা সাধারণ মানুষের মতো ছিল না, মানে একটু ভিন্ন রকম তাদের কথাবার্তা বা তাদের চাল চলন আচার আচরণটা আমার কাছে কিছুটা সন্দেহজনক মনে হচ্ছিল আর কি, মানে একটু ভয়ঙ্কর মনে হচ্ছিল। যাই হোক, পরে লাশ কাটা ঘরের সামনে আসছি এবং লাশ কাটা ঘরের সামনে আসার পরে তারা তখন ওই ভিতরে যে জায়গাটা আছে আপনার বারান্দার মতো, ওইখানে লাশটাকে রাখলো। লাশটা কিন্তু দেখা যাচ্ছিল, বাইরে থেকে আলো জ্বলে তো লাশটা দেখা যায়। আমি তখন বাইরের গেটের মধ্যে ডিউটি করতেছি, অ্যান্ড তারা তখন 4জন ভিতরে ছিল, কথাটা খেয়াল করবেন, এরা কিন্তু 4জন ভিতরে, আর এই পাশেও কিন্তু তালা মারা। আর লাশ কাটা ঘরের ভিতরে আরও 2টা ছেলে আছে, ওরা ডোমের কাজে হেল্প করে, 2টা ছেলে, তারা ঘুমাচ্ছে। বারান্দার মধ্যে আমি তখন তালা খুলে লাশটা রাখলাম। বারান্দায় লাশটা রাখার পরে আমি তখন গেলাম হচ্ছে মেইন গেটে, মানে মেইন গেটের ওখানে যাওয়ার পরে আমি দাঁড়ায় আছি এবং তারা 4জন মানুষ ছিল, তারা 4জন মানুষ ভিতরে আছে। তো ফজরের আজান দিয়ে দেবে প্রায় আপনার 2:30 থেকে 3টা বাজে, 3টা মানে 3:30 এরকমই হবে। ওই টাইমের ভিতরে আমি তখন ওদেরকে দেখার জন্য আসলাম যে তারা ঘুমাচ্ছে কিনা বা তারা কি করতেছে, কারণ লাশ তো ভিতরে রেখে আমি বাইরে তালা মেরে দিয়েছি। হঠাৎ করে এসে দেখি তারা 4জনের একজনও নাই। এখানে যে 4টা মানুষ ছিল, এই 4টা মানুষের মধ্যে একজন মানুষও নাই। কিন্তু মানুষগুলো কোথায় গেল? এবং এই মানুষগুলো যাওয়ার কোনো সুযোগ নাই, তারা যে চলে যাবে, আমাদের এখান থেকে চলে যাবে, যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ ওই পাশে যে একটা গেট ছিল, ওই গেটে তালা মারা চাবি আমার কাছে, আর মেন গেটের তালা মারা চাবি আমার কাছে। এরা যদি দেওয়ালের উপর দিয়েও যায়, তাহলে দেওয়ালের উপর দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ দেওয়ালের উপরে এরকম কাজ বসানো আছে। আপনার দেখবেন অনেক বাড়িতে বা ওখানে কাজ, এরকম ছোটো ছোটো কাজ বসানো আছে, এগুলোর উপর দিয়ে তো যেতে পারবে না। আমি না মানুষগুলোর দেখতে পাইতেছি না, এবং মানুষগুলোর দেখতে না পাই আমি তখন দৌড়ে গেলাম স্যারের রুমে, ডিউটিরত যে আমাদের স্যার ছিল ওনার রুমে গেলাম। স্যারেরই গিয়ে বললাম যে স্যার, এই লাশটার সাথে যে 4জন মানুষ আসছিল, তাদের 4জনের একজনকে তো দেখতে পাচ্ছি না, ওরা কোথায় গেল? স্যার তখন আমারে বলে কি বলো তুমি কি ওদেরকে দেখে রাখবে না? আমি বললাম যে স্যার আমি ওদেরকে দেখে রাখবো মানে ওরা লাশ নিয়ে আসছে, আমি লাশ কাটা করে ঢুকাইলাম, এরপর ওরা কোথায় চলে গেল? ওরা তো বাইরেই ছিল, বসেছিল, এবং হঠাৎ করে তারা কোথায় চলে গেল আমি তো বুঝতে পারলাম না। স্যার আমারে বলে শাহেদ, এটা তোমার ডিউটি, এবং তারা সম্ভবত এই লাশটার সাথে কোনো খারাপ কিছু করছে বা লাশটাকে মেরে ফেলছে, এটা যদি ময়না তদন্ত হয় তাহলে তো তারা বিপদে পড়ে যাবে, এই জন্য মনে হয় তারা দেওয়াল ভেয়ে তারা পালিয়ে গেছে। স্যার আমাকে এটা বললো এবং বললো খবরদার লাশটা কিন্তু তুমি খেয়াল রাখো। অ্যান্ড ওই সময় আমি লাশটার তারা চলে যাওয়ার পরে আমি পরে স্যারের রুম থেকে আবার এই রুমে আসছি, এদিকে আসছি, আমার ভিতরে কেমন যেন একটু ভয় লাগতেছে। আমি কিন্তু এখানে অনেক দিন ধরে ডিউটি করি, এরকম ভয় কিন্তু আমার কাছে আর লাগে না। আর এই রাস্তাটা কিন্তু সদর একটা রাস্তা, অলওয়েজ যে মানুষ যাতায়াত করতেছে, মানুষ যাচ্ছে, মানুষ আসতেছে, বাট এত মানুষের ভিতরে এত মানুষের ভিড়েও না আমার ভিতরে কেমন যেন ভয়টা কাজ করতেছে, অত্যাধিক ভয় লাগতেছে। এবং একটা পর্যায়ে ফজরের ঠিক কিছুক্ষণ আগে আমার অনেক ঘুম আসছে এবং ঘুমের কারণে আমি চোখ মেলতে পারতেছি না, ওই দিনেও খুব একটা ঘুমাই নাই। তো আমি তখন এই গেটটার পাশে এরকম আমার যে গেট ছিল, গেটের পাশে এরকম মাথা হেলান দিয়ে শুয়ে পড়ছি। সামনে দিয়ে তো অনেক মানুষ, রিক্সা যাচ্ছে, অটো যাচ্ছে, বা মানুষের চলাচল আছেই। এটা রাস্তাটা যেহেতু হসপিটাল, এটা নামি হসপিটাল, বড় হসপিটাল, অলওয়েজ ওখানে মানুষজন থাকে। হঠাৎ করে ভাই আমার কানে বাজলো যে লাশ কাটা ওই ঘর থেকে আমার ভালোবাসার মানুষ যে ছিল তারা, আপনার মনে আছে কিনা জানি না, তারার কথা, যে তারা আমার সাথে এসে গোলাপ ফুলের বাগানে বসে আমার সাথে প্রেম করতো বা বাগানের পাশে বসে আমার সাথে ভালোবাসা করতো, হঠাৎ করে হারিয়ে গেল। ওই তারার কণ্ঠ আমাকে ডাক দিল শাহেদ বলে। ডাকটা দেওয়ার পরে ভাই আমার ঘুমটা ভেঙে গেছে, আমি লাফ দিয়ে উঠছি,
উঠার পরে আমি লাশ কাটা ঘরের দিকে তাকাইলাম, দেখি লাশটা যেখানে আছে লাশটা পড়ে আছে এবং বাতি জ্বলতেছে, মানে লাশের উপরে যে বাতিটা ওটা জ্বলতেছে। আমি তখন বুঝতে পারলাম না যে কী ব্যাপার, এটা কী হচ্ছে। ও আমাকে ডাক দিল কেন? আজকে এতগুলো বছর হয়ে গেছে, আবার কিন্তু আজকে কিন্তু আমার ডিউটি শেষ, আমি কিন্তু কালকে যাব, কালকে আমি গিয়ে কিন্তু আমি ছুটিতে চলে যাব, সকালবেলা ছুটিতে যাব, এরপরে কিন্তু আমি আসবো আর 20 তারিখে। তা এরকম করে ডাকটা আমার কে দিল, আমি তখন ভিতরে দিয়ে গেলাম। ভিতরের দিকে যাওয়ার পরেও আমি দেখলাম না, মানে চলে আসছে। আসার পরে আমি আবার এই জায়গায় চলে আসছি। আসার পরে ধরেন আপনার ফজরের আজানের পরে আমি নামাজ পড়তে গেছি, নামাজটা পড়লাম, আরেকজনকে দাঁড়া করাই দিলাম আমার সাইডে, গিয়ে আমি নামাজ পড়ছি, নামাজ পড়ে আসছি। আসার পরে স্যার তখন চলে যাবে, আমাদের যে ডিউটি স্যার ছিল উনি চলে যাবে। স্যার আমাকে বলতেছে যে শাহেদ, ওর কোনো ফ্যামিলি কোনো মেয়েটার কোনো সন্ধান পাওয়া গেছে? আমি বললাম না স্যার, মেয়েটার কোনো সন্ধান পাওয়া যায়নি। বলে ডোমেরা যদি ওঠে ডোমদের কাছে আমার এই ডকুমেন্টগুলো দিয়ে দিবা যেগুলো আমি তোমাকে দিয়েছি। আর এই মেয়েটা দেখতে এত সুন্দর, এত সুন্দর একটা মেয়ে কেন আত্মহত্যা করলো, মেয়েটার জন্য খুব খারাপ লাগতেছে। এই কথা বলে যিনি আমাদের ডিউটির ডাক্তার ছিল উনি তখন চলে গেল। এবং স্যার চলে যাওয়ার পরে না আমার ভিতরে হঠাৎ করে কেন জানি একটু কৌতূহল জাগলো, মানে মেয়েটা দেখতে অনেক সুন্দর বললো তো স্যারে, তাহলে মেয়েটা মারা গেল, সারা রাত তারে পাহারা দিলাম। এবং ডোমের ছেলেরা সকালবেলা উঠছে ঘুম থেকে, ওরা উঠার পর ওদেরকে আমি লাশটা বুঝিয়ে দিলাম যে স্যারে লাশটা দিয়ে গেছে, এই লাশটা আসছে এটা কাটবা, বা তোমাদের যদি তোমাদের বস আছে ওনারে বলবা যে লাশটা কাটতে হবে। তো এই বলে তারা তখন লাশটাকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে, মানে বারান্দা দিকে ভিতরে নিয়ে যায়। এমন সময় আমি বললাম যে ভাই একটু দাঁড়াও তো একটু দেখি। এই বলে ভাই আমি যখন লাশটার দিকে তাকালাম, আল্লাহ আকবার, আমি দেখতে পেলাম এটা আমার সেই ভালোবাসার মানুষ তারা, যে তারা আমার সাথে আপনার গোলাপ বাগানের পাশে বসে আমার সাথে প্রেম করছিল, আমাকে ভালোবাসছিল, যার কোনো সন্ধান আমি খুঁজে পাই নাই। এবং এত খোঁজাখুঁজি করার পরেও যার আমি সন্ধান পাই নাই, সেই তারা। মানে ওকে দেখার পর আমি জাস্ট মাথাটা মানে ঘুরে যাওয়ার মতো অবস্থা, আমি দাঁড়াই গেলাম, মানে মানে খুব ভয়ও পাইছি, দাঁড়াই গেছি। তখন সকালবেলা একদম ওই মানে ও শুয়ে আছে, ও শুয়ে আছে। আমি তোকে অনেকবার, একদিন দুই দিন না, প্রায় 4-5 মাসের মতো ওর সাথে আমার রিলেশন ছিল। ও আসতো, আমি ওরা দেখতাম, ওর শরীরে আমি স্পর্শ করতাম, ও আমার কাঁধে মাথা রাখতো, আমি ওর মাথায় হাত বলে, তা আমি তোকে ভালো করেই চিনি, ও তো মানে না চিনার কিছুই নেই। আমি তখন এই ড্রোনের একটা ছেলে ছিল, সাজ্জাদ ছিল, সাজ্জাদকে বললাম সাজ্জাদ একটু দাঁড়াও, লাশটা কাটো না। ও আমার বলে কি বলেন ভাই, লাশ কাটবো না? মানে একটু পরে ডোম আসলেই তো লাশটা কাটবে। আমি তখন আর বাড়িতে যেতে পারতেছি না, মানে আমার পরে যে দিনের শিফটে যে ডিউটি করবে ও চলে আসছে, উনি চলে আসছে, ফারুক ভাই উনি আসছে, উনি এসে আমার বলতেছে যে শাহেদ তুমি চলে যাও, বাসায় যাও, রেস্ট করো, তুমি তো আজকে ছুটিতে যাইবা। ভাই বিশ্বাস করেন আমি আর একটা পাও সামনের দিকে দিতে পারতেছিলাম না, মানে একটা পাও আমার সামনের দিকে আমি দিতে পারতেছিলাম। আমি জায়গার মধ্যে দাঁড়াই আছি, জায়গায় দাঁড়িয়ে থাকার পরে এরপরে যে ডাক্তার আসছে দিনের বেলায়, ডাক্তার আসার পরে ডাক্তার সবগুলো রিপোর্ট দেখছে, দেওয়ার পর আমাকে ডাক দিছে। ডাক দেওয়ার পরে স্যারকে আমি সব কিছু জানালাম যে এই ঘটনা। পরে পুলিশ আসছে ওই সময় সকালবেলা, পুলিশ আসছে বা এগুলো কথাবার্তা হইতেছে। ভাই আমি কিন্তু আর আমার মাঝে না, এটা আমি কী দেখলাম, মানে এটা আমি দেখতেছি কি, মানে আমি নিজেকে নিজে মনে হয় হারাই ফেলতেছি যে আল্লাহ এটা আমি কী দেখলাম, এটা কীভাবে সম্ভব, এইটা তো কখনোই হতে পারে না। পরে পুলিশ আসছে, এসে আমাকে বলতেছে যে লাশের ঘটনা, মানে বিস্তারিত যে ঘটনাটা কালকে রাতে ঘটছে ঘটনাটা বলার জন্য। আমি তখন বললাম যে স্যার এইভাবে লাশটা আসছে, 4জন মানুষ আসছে এবং তারা এইভাবে পালায় গেছে। পরে তারা লাশের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গেল, এটা ওটা নিয়ে গেল, এবং লাশ তখন কাটবে। আমি কিন্তু আর বাড়িতে গেলাম না, ঘরে গেলাম না, মানে বাসায় গেলাম না, এখানে বসে আছি। দিক থেকে আমার বাড়ি থেকে ফোন দিতেছে আমি কখন যাব। আমি বলছি আমি যাব, তোমরা টেনশন করো আমি যাব, এটা বলতেছি। এটা বলার পরে তখনই হচ্ছে ড্রোম আসছে, আসার পরে উনি তখন লাশ কাটবে এবং লাশ কাটার প্রস্তুতি নিল, লাশ কাটাও হলো। এবং লাশ কাটার পরে এই মেয়ের কোনো পরিবার পাওয়া যাচ্ছে না, মানে যারা দিয়ে গেছে ওদের কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে না, কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এবং সেদিন ওই লাশটাকে তারা মানে ওদের যে লাশ কাটা ঘরে যে লাশ রাখার যে বক্স আছে ওই বক্সের মধ্যে লাশটাকে ঢুকিয়ে রাখলো। এবং লাশটা ঢুকানোর পরে আমি তখন আর যাচ্ছি না বাড়িতে, দেখতে দেখতে আমি দুপুরে হোটেলে খাওয়া দাওয়া করলাম, সন্ধ্যা হয়ে গেল। এরপর আমি পুলিশের সাথে বারবার যোগাযোগ করতেছি যে এই লাশের কোনো সন্ধান পাওয়া যায় কিনা, বা লাশটা কোত্থেকে আসছে তার ঠিকানা পাওয়া যায় কিনা। এবং পুলিশ তাদের মতো করে ইনকোয়ারি করতেছে, কিন্তু এর কোনো সঠিক ঠিকানা, এর কোত্থেকে আসছে বা কারা আনছে তাদের কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে না, যে কে আনছে বা লাশটাকে কে নিয়ে আসছে কোনো রকমের ঠিকানা পাওয়া যাচ্ছে না। এরকম করে প্রায় 1 সপ্তাহের মতো কেটে গেল, সপ্তাহখানিক কেটে গেল। আমি এই ঘটনার মধ্যে আমার বাড়িতে যাইনি, আমার বিয়ে ঠিক হয়ে আছে 15 তারিখে, আমার বিয়ে 17 তারিখ হয়ে গেছে, 15 তারিখে বিয়ের দিন তারিখ ঠিক, আমি আর বাড়িতে যাইনি। মানে 13 তারিখে আমার আব্বা আম্মা আসছে, আমার ভাইয়েরা আসছে, ওরা আমাকে জোর করে নিতে চাইছে যে তুই বাড়িতে চল। আমি বাড়িতে যাব না, মানে আমি একটা গুগল ধাঁধার মধ্যে পড়ে গেলাম ওই সময়টাতে, যে এইটা আমি কি দেখলাম, মানে এটা আমি কারে দেখলাম, এটা কীভাবে সম্ভব, এটা তো কখনো হতে পারে না। 7 দিন 8 দিন 10 দিনের মতো কেটে গেল, আমি আমার বিয়ে আর করলাম না। এবং ওইটা নিয়ে আমার পরিবারের সাথে ওই মেয়ের পরিবারে অনেক ঝামেলা হয়েছে,
অনেক কথা কাটাকাটি হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। মেয়ের পরিবার বলছে তারা থানায় যাবে, আমাদের নামে মামলা করবে, আমাদের পরিবারের নামে মামলা করবে। এটা আমরা কেন করলাম এবং কেন আমরা মেয়ের মানে বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পরও কেন আমরা বর নিয়ে মানে বরযাত্রী গেলাম না, বিয়ে করে আনলাম না, কেন তার 13 তারিখে মানা করে দেওয়া হলো, এসব নিয়ে ধরনের অনেক ঝামেলা হয়েছে। বাট আমি এসব ঝামেলা নিয়ে কোনো কথা বলতে চাই না বা এসব কোনো কিছু আমার মাথায় নেই। কিন্তু আমার মনের ভিতরে একটাই প্রশ্ন যে এই লাশটা কার, কেন এটা দেখতে তারার মতো ছিল এবং তারার চেহারা কেন অবিকলের মতোই। আমি আর পারতেছি না। পরে কি করলাম, আমি বারবার কিন্তু লাশটারে মাঝে মাঝে গিয়ে লাশ কাটা ঘরে আমি বক্স থেকে বের করে লাশটা দেখি যে এরকম করে 10 দিন কেটে মানে কাটার পরে হঠাৎ করে লাশটা থেকে দুর্গন্ধ বের হয়ে গেছে। মানে একটা সমস্যা দেখা দিছে, কি ধরনের একটা সমস্যা দেখা দিছে এবং দেখা দেওয়ার পর মানে লাশের মধ্যে কি একটা সমস্যা দেখা দিয়েছে, দেওয়ার পর তারা লাশটা দাফন করে দিবে এবং বেওয়ারিশভাবে লাশ যেখানে দাফন করা হয় ওখানে বেওয়ারিশভাবে লাশটাকে দাফন করা হবে। এবং দাফনের ওই দিন পর্যন্ত আমি ওই লাশের সাথে আছি এবং লাশটাকে দাফন করে দেওয়া হলো এবং দাফন করে আমি লাশটার পাশে বসে অনেকক্ষণ কান্না করলাম। মানে এই লাশের পাশে বসে অনেকক্ষণ ধরে কান্না করলাম এবং মানে আমি তো আসলে কান্না করছি, এটা আমার তারার মতো চেহারা ছিল, এই জন্য লাশ তখন দাফন করে দেওয়া হলো। এবং পুলিশই যেসব মানে ডকুমেন্ট রাখা দরকার ছিল বা যা ডকুমেন্ট ছিল এবং পুলিশ তাদের মতো করে তাদের ডকুমেন্টগুলো সব কিছু রেখে দিল এবং তাদের মতো করে ডকুমেন্ট রেখে লাশটা তখন দাফন করে দিল। এবং লাশ দাফন হয়ে যাওয়ার পরে আমি তখন কি করলাম, ওই দিন রাতে মানে যেদিন লাশ দাফন করে ফেললো ওই দিন রাতের বেলায় আমি তখন আমার ইয়েতে ঘুমিয়ে আছি, আমার যে রুম আছে আমি আমার রুমে ঘুমিয়ে আছি। মানে আমার ভিতরে আর কোনো কিছুই নেই। আমি ওই সময়টাতে মনে হয় কি জানেন, একটু অন্যরকম মানুষ হয়ে গেছে। এই যে আমার বিয়ে ঠিক হলো, আমি বিয়ে করলাম না, আমার পরিবার জরিমানা দিল, আমার আব্বা আম্মা আমাকে নিতে আসলো, আমাকে তারা গালাগালি করলো, তারা আমার গায়ে হাত তুললো, এত ঝামেলা করলো, এসব কোনো কিছুই না আমার মনে নাই। মানে এই সব কিছু আমি ভুলে গেছি। এরপরে ওই দিন রাতের বেলায় মানে যেদিন লাশটাকে দাফন করলাম ওই দিন রাতের বেলা আমি প্রথম মানে তারা আমার জীবন থেকে চলে যাওয়ার পরে, ওকে হারানোর পরে এই রাতে সর্বপ্রথম আমি তারাকে স্বপ্নে দেখলাম। এই রাতে সর্বপ্রথম আমি তারাকে স্বপ্নে দেখলাম এবং স্বপ্নে এটা যে শুধুমাত্র আমার লাইফে একটা স্বপ্ন ছিল আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় আমি যেটা দেখলাম এটা সরাসরি ছিল। যদিও আমার পরে দেখলাম যে আমি ঘুমিয়ে আছি, ও আমার কাছে আসছে, এসে আমাকে ডাকছে, আমাকে ঘুম থেকে ডাকছে যে নাম ধরে বলে শাহিদ উঠো। আমি তখন উঠছি, উঠে আমাকে বলে তুমি কান্না করলা কেন, এরকম করে আমাকে বলে তুমি কান্না করলা কেন, আর তুমি কি জানো না যেটা আমি না, এরকম করে বলে। তা আমি তখন বললাম যে দেখো আমি তোমাকে এতটাই ভালোবাসি, তোমার প্রতি আমার এতটাই ভালো লাগে কাজ করে যে তোমার চেহারার মতো একটা চেহারা মানুষ দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। ও তখন আমাকে বলে দেখো আমরা পরীরা যখন মানুষের কোনো রূপ ধারণ করি তাহলে আমরা কোনো না কোনো একটা মেয়ের রূপ ধারণ করি এবং যার রূপ আমরা ধারণ করি সে হয়তো এই এলাকার না বা এখানকার না এবং কার রূপ আমরা ধারণ করি এটা আমরা নিজেরাও বলতে পারি না, জাস্ট একটা রূপ আমরা নিই এবং হয়তো মানে অলৌকিকভাবে ওই মেয়েটার সাথে আমার নেওয়া ওই রূপটা মিলে গেছে। তুমি তো জানোই আমি কোনো মানুষ না, আমি আসমানের পরী বা আমি জিন, এরপরও তুমি কেন আমার জন্য কান্না করলা বা আমার জন্য কেন তোমার এতটা কষ্ট হলো। আমি তখন বললাম দেখো আমি তোমাকে ভালোবাসছি এবং তোমার ভালোবাসা আমাকে পাগল করে দিয়েছে, যার জন্য মেয়েটার মতো তোমার চেহারা হওয়ার কারণে আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। ও আমাকে বলে শোনো, আমি যখন তোমাকে ভালোবাসছিলাম তোমার ওই গোলাপ গাছের কাছে আসছিলাম আমার ভালো লাগছিল এবং একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে আমি তো মানুষ না, আমি একটা পরী এবং তুমি একটা মানুষ, তোমার সাথে আমার প্রেম ভালোবাসা যায় না, যার জন্য আমি তোমার জীবন থেকে হারিয়ে গেলাম এবং একটা মেয়ের পরিচয় দিয়ে আমি তোমার লাইফে আসছি এবং ওই মেয়েটার কথা বলে আমি তোমার লাইফ থেকে হারিয়ে গেছি। কিন্তু এরপরেও তুমি যেহেতু আমাকে পাওয়ার জন্য এরকম পাগলামি শুরু করছো, একটা পর্যায়ে আমি যে পড়ি এটা তোমাকে বোঝানোর জন্য আমি তোমাকে ডাক দিয়ে ঘুম থেকে উঠি আমি বিভিন্ন রূপ ধারণ করতাম যাতে তুমি আমাকে ভুলে যাও, আমার জন্য যাতে তোমার কোনো মায়া না থাকে। কিন্তু আজকে এই লাস্টটা নিয়ে লাস্ট কয়েকটা দিন তুমি যা করলা এবং এই লাস্টটা নিয়ে বিগত দিনগুলো এবং ইদানিং তুমি যা করলা এবং আজকে তুমি যা করলা এইটা না তোমার প্রতি আমাকে অনেক দুর্বল করে দিয়েছে। আমি নিজেকে ধরে রাখতে পারিনি, আমি ভাবতেছিলাম আমি তোমার কাছে আর কখনোই আসবো না, কিন্তু এই ঘটনার পরে আমি নিজেকে ধরে রাখতে পারিনি, আমি বাধ্য হয়েছি শাহেদ তোমার কাছে আসতে। আমি তখন বললাম দেখো তুমি আমার কাছে আসছো এবং এটা আমি অত্যাধিক খুশি হয়েছি যে তুমি আমার স্বপ্নে এসেছো বা আমার কাছে আসছো, আমি অত্যাধিক খুশি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি, আমি না তোমাকে ছাড়া থাকতে পারবো না। ওই সেদিন আমাকে আরও বোঝায় যে দেখো মানুষের সাথে কখনো কোনো পরিদের সম্পর্ক হতে পারে না এবং মানুষ আর পরে কখনো বিয়েও হয় না। তুমি আমার সাথে এরকমটা করো না, তুমি যেখানে বিয়ে ঠিক হয়েছে তুমি ওখানে বিয়ে করে ফেলো, তুমি বিয়েটা কেন করলা না। আমি বললাম আমি বিয়ে শুধু এইমাত্র করিনি, এই কারণেই করি নাই, আমি কেন তোমার চেহারার মতো চেহারার একটা মানুষ আমি দেখতে পেলাম।
এইটা আমি কেন দেখতে পেলাম এবং ওই এক দেখাতেই আমি না পাগল হয়ে গেছি। আমি আর বিয়ে করতে পারি না, বা বিয়ের আমার জিনিসটাই আমার জীবন থেকে মনে হয় হারিয়ে গেছে। ও আমাকে বলে যে শাহেদ, অনুরোধ করতেছি তুমি সব কিছু বলে তুমি বিয়েটা করো। আমি তখন আর বিয়েটা করলাম না, এবং এরকমভাবে তার সাথে কথাবার্তা বলতে আমার ঘুমটা ভেঙে গেল। এবং ঘুমটা ভাঙলো ঠিক ফজরেরই কিছুক্ষণ আগে। আমি তখন ফজরের নামাজটা পড়লাম, এবং ফজরের নামাজটা শেষ করে আমি কবরের কাছে গেলাম। এবং কবরের কাছে যাওয়ার পরে যেভাবে কবর জিয়ারাত করতে হয় আমি একইভাবে কবর জিয়ারাত করলাম। যদিও এটা একটা আত্মহত্যা করা লাশ ছিল, এবং আত্মহত্যা করে যে মারা যায় আমরা তো নিশ্চয়ই জানি যে মানুষটা দোজকবাসী হয়, দোজকে থাকে। এরপরেও একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের কবরের কাছে গিয়ে আমি দোয়া পড়লাম এবং হাত তুললাম। হাত তুলে আসার পরে আমি নামাজ পড়লাম, মানে আপনার ও জোহরের নামাজ পড়লাম। এবং জোহরের নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজে আমি শুধু বারবার একটা কথাই বলি যে আল্লাহ, কোনো না কোনোভাবে যাতে তারার সাথে আমার দেখা হয়ে যায়, আমি যাতে তারাকে দেখতে পাই, আমি যে তারাকে ভালোবাসি, এবং তারা যেন আমার লাইফে ফিরে আসে। এবং সেদিনকার পরে এদিন আর আমি তারাকে দেখলাম না, ওই দিনটা তার স্বপ্নে দেখলাম না। 3 দিন পরে আমি পুনরায় আবার তারাকে দেখলাম। আমি প্রতিটা নামাজে একটা কথাই বলতাম যে আল্লাহ, আমি তো একটা মানুষ, ও তো একটা পরী। আমি তো জানি মানুষের সাথে পরীর কোনো সম্পর্ক হয় না, পরী তো পরী, মানুষ তো মানুষে। কিন্তু আল্লাহ গো, এরপরেও তোমার কাছে আমার একটা আখিরি ফরিয়ত আল্লাহ, আমি যাতে পরীর সাথে সংসার করতে পারি এবং ও যাতে আমার জীবনে ফিরে আসে। আমি কোনো একটা মানুষ রূপে আমি ওকে দেখতে চাই। এইরকমভাবেও আমাকে বারবার এগুলো আমাকে বলতো, মানে এগুলো আমি নামাজে বলতাম ওর কথা। এন্ড কিছুদিন পরে আমি পুনরায় ওকে আবারও স্বপ্নে দেখি রাতের বেলায়। এবং একইভাবে স্বপ্ন দেখার পরে ও সেদিন আমাকে একই কথা বলে যে শাহেদ, আমি তো তোমাকে বারবার বলেছি যে তোমার সাথে আমার সম্পর্ক কখনো হবে না, আমি পড়ি এবং তুমি হচ্ছে মানুষ। আর আরেকটা বিষয় হচ্ছে এইটা যে তোমার সাথে আমি থাকতে পারবো না, আমাদের ধর্মের রীতিনীতি এটা না। তো দেখো, তুমি এখনও সময় আছে, তুমি বিয়ে করো। তুমি যে কবরের কাছে যাও বা আমার জন্য কান্নাকাটি করো, আমার জন্য তোমার খারাপ লাগে, তুমি আমার জন্য অনুশোচিত হও, এটার জন্য না আমার নিজেরও অনেক কষ্ট হয়, আমার নিজেকে অনেক অপরাধী মনে হয়। তুমি যে এতটা ইমোশনাল হয়ে যাবা, আমার প্রতি এত বেশি অনুগ্রহ হয়ে যাবা, আমাকে এতটা ভালোবাসবা, এটা না আমি বুঝতে পারি নাই। আমি তোমার কাছে অনুরোধ করে বলতেছি তুমি এখান থেকে সরে যাও। বাচ্চা, তুমি এই জীবনে থাইকো না, তুমি বিয়ে শাদী করো, তুমি সংসার করো। আমি সেদিনও তাকে একই কথা বললাম যে দেখো তারা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া পৃথিবীর অন্য কাউকে, অন্য কারো কথা আমি কখনোই চিন্তা করতে পারবো না। আমি আমার জীবনে কাউকে বিয়ে করতে পারবো না, এবং এক জীবনে তোমাকে ভালোবাসছি। আমি তোমার জন্যই সারাটা জীবন থেকে যাব, এবং সারাটা জীবন আমি তোমার পাশে কাটাবো। আমি মনে করি যে তুমি আমার ভালোবাসা, তুমি মারা গেছো, তোমার আমি কবর দিয়ে দিছি, তুমি কবরে আসো, এবং আমি তোমার কবরের পাশে বাকি জীবনটা কাটাবো। ওই কবরে যাব, কবর জিয়ারাত করব, এভাবেই থাকবো। আমার জীবনে নতুন করে কাউকে প্রয়োজন নাই, আমি নতুন করে কাউকে চাই না। এই জিনিসটা আমি তাকে রাতের বেলায় আবারও স্বপ্নের মধ্যে বললাম। এবং স্বপ্ন ভেঙে যাওয়ার পরে যেটা যথারীতি হয় সেটাই হয়, আমি নামাজে যাই, নামাজ পড়ে কবরের কাছে যাই, কবর জিয়ারাত করি, কোরআন তেলাওয়াত করি। এইভাবে আমি আবারও আসি। এবং আসার পরে একটা পর্যায়ে আমাকে বলতেছে যে তুমি যে কবরের কাছে যাও, এটা তো আমার কবর না। আমি বলি জানি এটা তোমার কবর না, কিন্তু তুমি আমাকে যে রূপে দেখেছো, মানে আমি তোমাকে এখন যে রূপে দেখতে পাচ্ছি, এটা তো সেই রূপটা, ওই মেয়েটার রূপে। আমার কাছে তোমার এই রূপটাই ভালো লাগে। এরকম করে প্রায় 6টা মাস কেটে যায়, এবং 6টা মাস যে প্রতিটা নিয়ত, মানে 6 মাস সে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার কাছে আসে, আমার পাশে বসে, এবং আমাকে বোঝায় যে তুমি বিয়ে করো, তুমি সংসার করো, তুমি আমাকে ভুলে যাও, আমি মানুষ, আমি পড়ি, তুমি মানুষ, তুমি মানুষ, তোমার সাথে আমার যায় না, তোমার সাথে আমার সম্পর্ক হবে না। দীর্ঘ 6টা মাস কেটে গেল, আমি একটাবারের জন্য তার কাছ থেকে আলাদা হই নাই। বারবার একটা কথাই বলছি যে আমি তোমাকে ভালোবাসি, এবং তোমাকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না, আমার জীবনে এটা সম্ভব না। এরকম করতে করতে একদিন আমাকে বলে যে তুমি আসলে কি চাও, তুমি এই পাগলামিটা কেন করতেছো, এবং তোমার আসলে চাহিদাটা কি, তোমার চাওয়াটা কি। আমি তখন বললাম আমি আমার জীবনের বাকি সময়টুকু তোমার সাথে থাকতে চাই, এবং বাকি সময়টুকু আমি তোমার কাছে, তোমার সাথে থেকে আমি আমার বাকি সময়টা কাটাতে চাই। ও তখন আমাকে বলে আমি তো কখনো তোমার সামনে কোনো রূপ নিয়ে আসতে পারবো না, আমার একটা সমস্যা আছে, যে সমস্যার কারণে আমি আগে যেরকম তোমার কাছে এসেছি একটা অভয় নিয়ে, একটা রূপ নিয়ে তোমার কাছে এসেছি, এই রূপে আমি আর কখনোই তোমার সামনে আসতে পারবো না। সুতরাং তুমি আমাকে কেমন করে ভালোবাসবা। আমি তখন তারে বললাম তুমি আমার সাথে স্বপ্নে আসো, এবং স্বপ্নে এসে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে স্বপ্নেই ভালোবাসতে চাই, সরাসরি তোমার সাথে আমার দেখা না হোক। ও আমাকে বলে ঠিক আছে, তুমি যদি সত্যি আমাকে স্বপ্নে ভালোবাসতে চাও, তাহলে আমি স্বপ্নে তোমার কাছে আসলে হবে। আমি বলছি হ্যাঁ হবে। একদিনও করলো কি, এরকম ঘুমের মধ্যে একটা হুজুর ডেকে নিয়ে আসলো, এবং ওই হুজুরটাও দেখতে অনেকটা বড় টাইপের একজন হুজুর ছিল, একজন বুজুর্গ টাইপের, মানে একজন হুজুরকে নিয়ে আসছে। আইসা ও আমারে বললো তুমি কলমা পড়ো। এই যে ওর সাথে এখন আমার যা কিছু হচ্ছে সবই হচ্ছে স্বপ্নের মধ্যে, আমি কিন্তু বাস্তবে ওরকে পাই না, বা বাস্তবে কোনো কিছুই দেখি না। স্বপ্নের মধ্যে আমি কলমা পড়ছি, এবং যেই রুমটাতে আমি থাকতাম এটা আমার নিজের রুম, আমার ওই রুমে অন্য কেউ থাকে না, আমি একাই থেকে ওই রুমে আমি একাই ঘুমে একাই থাকি।
তো ওই দিনও আসছে, আইসা ও আমার জন্য খাবার নিয়ে আসছে, স্বপ্নের মধ্যে আমারে খাওয়াইছে, আমাকে স্বপ্নের মধ্যে খাওয়াইছে এবং আমার পেট ভরছে। আমি বসছি, খাওয়া দাওয়া করছি এবং খাওয়া দাওয়া করে আমি শুয়ে গেছি। ও তখন ওই হুজুরকে নিয়ে চলে গেছে। পরের দিন হলো কি, আমার পাশের বিল্ডিংয়ে যারা থাকতো, আমার পাশের রুমে যারা থাকতো, তারা আমার বললো, কী ব্যাপার শাহিদ ভাই, কালকে রাতে আপনার রুম থেকে এত সুস্বাদু মাংসের ঘ্রাণ আসলো কোত্থেকে? এত সুস্বাদু মাংসের ঘ্রাণ আপনার রুমে কোত্থেকে আসলো? আমি ওদেরকে কোনো কিছুই বলি না এবং কোনো কিছু বলি না। আর আমারও না পেট অনেক ভরা, আমি বুঝতে পারি যে আমি খাইছি, মানে আমার খাওয়া হয়েছে এটা আমি বুঝতে পারি। এমন করেও তখন স্ত্রীর রূপে, মানে বউয়ের রূপে প্রতি রাতে আমার কাছে আসতো, প্রতি রাতে আমার কাছে আসতো এবং আসতো, আমার সাথে বসতো, আমার সাথে কথা বলতাম এবং আমাদের মাঝে স্বামী স্ত্রীর যা যা হতো এই সব কিছুই তার সাথে আমার হতো। এরকম করে দীর্ঘ প্রায় 1.5 বছরের মতো কেটে যায়। আর আমার পরিবার তো আমাকে পারতেছে না, পাগলের মতো করে আমাকে বেঁধে নিয়ে যাবে। তারা কখনো চেয়ারম্যান নিয়ে আসে, কখনো মেম্বার নিয়ে আসে, কখনো আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে নিয়ে আসে, আমাকে যাতে একটা আবার বোঝায়, আমাকে যাতে এখান থেকে নিয়ে যায় এবং এখান থেকে নিয়ে গেলে পরে আমি বিয়ে করব, সংসার করব। আমি আর এই নাইট গার্ডের চাকরি ছাড়ি না এবং মর্গের ওই নাইট গার্ড হিসাবে আমি তখন রয়ে গেলাম। এরকমভাবে দীর্ঘ 1টা বছর কেটে গেল এবং 1টা বছর পরে আমার নিজের মনের ভিতরে প্রশ্ন জাগলো এবং আমি তারে বললাম যে এভাবে স্বপ্নে তুমি আমার কাছে আসো, আমি স্বপ্নে তোমাকে দেখি, এই দেখাটা আমার মন ভরে না। স্বপ্নে তোমার সাথে থাকি, এটা স্বপ্নে আমার ভালো লাগে না, আমি তোমার সাথে সরাসরি থাকতে চাই এবং আমি তোমার সাথে সরাসরি থাকতে চাই। তখনও আমাকে বললো যে ঠিক আছে, আমার সাথে সরাসরি থাকতে হলে তোমাকে কয়টা কাজ করতে হবে। ও আমাকে কয়টা কাজের কথা বললো এবং এই কথাগুলো আমি মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে এই কথাগুলো আমি বললাম না, যে আমাকে বললো তোমার এই 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 কাজগুলো করতে হবে। আমাকে 4টা শর্ত দিল এবং আমি এই 4টা শর্ত পূরণ করলাম এবং এই 4টা শর্ত পূরণ করার পরে ও একদিন এই প্রথম আমাকে মানুষের রূপে, মানে ওই তারার রূপে আমি তাকে পুনরায় আবারও দেখতে পেলাম আমার ঘরের মধ্যে, যে ঘরে আমার দরজা লাগানো, জানালা লাগানো, সেই ঘরের মধ্যেও আমাকে মানে আসছে আমার কাছে, একইভাবে আমার কাছে আসছে, বসছে এবং আমি ওর সাথে সংসার করতেছি। আজকে 1 দিন 2 দিন নয়, দীর্ঘ প্রায় 8 বৎসরের মতো ওর সাথে আমার সংসার হচ্ছে। ও আমার রুমে আসে, আমার কাছে থাকে, আমার জন্য খাবার নিয়ে আসে এবং আমার কোনো রকমের অভাব অনটন হয় না। ও শুধু আমাকে বলে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, তুমি রোজা রাখবা, তুমি দিনের পথে চলবা, বৃহস্পতিবার, শুক্রবার, সোমবার 3 দিন রোজা রাখবা এবং আমাকে প্রচুর মানে ইবাদত করতে বলে। আমি ইবাদতগুলো বরাবর করি, নামাজ পড়ি, রোজা রাখি এবং দিনের যত রকমের কাজ আছে এই সব রকমের কাজগুলো আমি করি। ও যে আমার কাছে আসে, আমরা যে একসাথে থাকি, এরকম অনেক প্রমাণ অনেকেই পায়। যেমন ওর গায়ে যে সুগন্ধি, আমার ফ্ল্যাটে যারা থাকে, আমার পাশের ফ্ল্যাটে যারা থাকে, তারা সবসময় বলে যে ভাই আপনার রুম থেকে মাঝে মাঝে এত সুগন্ধি, মানে এত সুগন্ধি কোত্থেকে আসে? অনেক সময় গভীর রাতে প্রচুর সুগন্ধি আসে, অনেক সময় গভীর রাতে খাবারের গন্ধ আসে, অনেক সময় মিষ্টির গন্ধ আসে, মানে এক এক দিন এক এক ধরনের গন্ধ আমি আপনার রুম থেকে পেয়ে থাকি। আসলে আজকে প্রায় 8 বছরের মতো, মানে ওর সাথে আমার সংসার জীবনে হওয়ার পরে আজকের এই দিনটা পর্যন্ত আমি কোনোদিনও রান্না করি নাই। এখন অনেকেই বলে আমি যে রুমে থাকি আমার কোনো কিচেন নাই, আমি কোনো হোটেলেও খাবার খাই না এবং সর্বোপরি ওই আমাকে খাওয়ায়, রাতের বেলায় খাবার দিয়ে যায়, আমি খাই এবং অবশিষ্ট অনেক খাবার থাকলে আমি আশেপাশের লোকদেরকে দিই এবং অনেকেই বলে যে এত সুস্বাদু খাবার আমি কোত্থেকে পাই। আমি কিন্তু কারোর কাছে এই কথাগুলো বলি না। 8 বছর ধরে ওর সাথে আমার সংসার কাটতেছে, আমার কাছে আসে, আমি ওর কাছে যাই, আমাদের দুজনের মাঝে গভীর প্রেমের সম্পর্ক। ও আমাকে বলে তুমি তোমার জীবনটা নষ্ট করেছো, তুমি চাইলে একটা বিয়ে করে সংসার করতে পারতা, বাকি জীবনটা কোনো মেয়ের সাথে কাটাইতে পারতা, তুমি ভালো থাকতা। কিন্তু আমি তারে বললাম যে আমি তোমার কাছ থেকে যতটুকু সুখ এবং শান্তি, যতটুকু ভালোবাসা পাচ্ছি, এরপরে আমার জীবনে নতুন কাউকে প্রয়োজন নাই। এবং বিশ্বাস করেন ভাই, এই মুহূর্ত পর্যন্ত আমি যেদিন আপনাকে গল্পগুলো লিখি, ও না আমার সাথেই আছে, আমি ওকে দেখতে পাচ্ছি, ও হাসে। এগুলা আমি যে আপনাকে এগুলা লিখি বা এগুলা বলি, ও হাসে, আমাকে বলে এসব বলে কি হবে, এসব কথা মানুষকে জানিয়ে লাভ কি হবে, ওই ছেলেকে এসব বলে কি হবে। আমি বললাম আমার প্রেমের গল্প, সবাই তো সবার প্রেমের গল্প লেখে, আমি না তোমার সাথে আমার প্রেমের গল্পটা লিখতে চাই এবং এই গল্পটা আমি মানুষের কানে কানে পৌঁছাতে চাই, এই জন্য আমি লিখছি। ও আমাকে হেসে এসে বলে এসব লেখার প্রয়োজন নাই। মাঝে মাঝে আমার কাছ থেকে মোবাইল ফোনটা টান দিয়ে নিয়ে যায়, আবার আমি ওর কাছ থেকে মোবাইল ফোনটা আনি এবং আমি